শহরে যানজট কোলাহলময় রাস্তা দিয়ে ড্রাইভ করছে ইভান। পাশের সিটে তনুজা বসে, দৃষ্টি তার জানলা দিয়ে বাইরে। দুজনেই বড্ড চুপচাপ, পিনপিনে নীরবতা দুজনের মধ্যে। ইভানদের বাড়ি কল্যাণপুরে। শ্যামলীতে আসতে ট্রাফিক সিগন্যালের লাল বাতি জ্বলে উঠল। দুহাতে স্টিয়ারিং উপর রেখে আর চোখে তনুজার দিকে তাকায় ইভান। তনুজা জড়সড় হয়ে বসে আছে। কিছু পল যেতে পরে ইভান দৃষ্টি সরিয়ে সামনে তাকায়। সবুজ বাতি জ্বলে উঠতে গাড়ির হর্নের শব্দ তীব্র হয়। পিছনে থাকা সব গাড়ি যেন খুব তাড়া। সামনের গাড়িগুলো চলতে শুরু করে। ইভান গাড়ি চালু করে বসুন্ধরা সিটি শপিং মলের পার্কিং লনে গাড়ি দাঁড় করে ইভান। পরপর নিজে নেমে তনুজার পাশের ডোর খুলে দেয়। তনুজা শাড়ির কুচিটা এক হাতে ধরে আলগোছে নামে। ইভান আগে, তনুজা তার পিছু। কয়েকটা সিঁড়ি ভেঙে উপরে উঠে ভেতরে ঢুকে তারা। এত বড় কমপ্লেক্স, তারপর চতুর্দিকে আভিজাত্যে ভরপুর। এত ভরক দেখে তনুজার কেমন অস্বস্তি হতে থাকতে। এসবের মাঝে নিজেকে বেমানান লাগছে তার। তনুজার চোখের কালোমণি ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশটা এক পল দেখে। ইভান প্যান্টের পকেটে দুহাত গুজে সামনে হেঁটে এগোচ্ছে, তনুজা তার পিছনে। ইভানের এক্সকেলেটারের সামনে দাঁড়িয়ে পিছু ফিরে তাকায়। তনুজা দু কদম পিছিয়ে ছিল। পাশাপাশি আসতে ইভান পা বাড়িয়ে এস্কেলেটারে দাঁড়ায়। তনুজা ভয়ে ভয়ে পা ফেলল। আগে কখনো এসবে উঠেনি বিদায় তনুজার মাথাটা কেমন চক্কর দিয়ে উঠল। টাল সামলাতে না পেরে আচমকা এক হাতে ইভানের বাহু খামচে ধরল। তনুজা পেলব শরীর ভয়ে কেঁপে উঠছিল। ইভানের বাহু ধরে এবার যেন ভরসার একটা খুঁটি পায় সে। ইভানের হাত এখনো পকেটে গুজে রাখা। সে শটাং হয়ে দাঁড়িয়েছিল। তনুজা এত জোরে খামচে ধরছে সে যে নখ বেঁধে গেছে। ইভান ঘাটটা ডান দিকে ঘুরিয়ে একবার নিজের হাতের দিকে তাকায়। মেলি নরম হাতটা তার শক্ত লোমশ বাহু আঁকড়ে ধরে পড়ে আছে। পরপর চোখ ঘুরিয়ে কপাল কুঁচকে তনুজার তাকায় ইভান। তনুজার মুখ ভীতু হয়ে আছে। তনুজার চোখ তুলে তাকাতে ইভানের শান্ত চাহনিতে তার নজর পড়ে। দৃষ্টি নামিয়ে ইভানের বাহু ধরে রাখা হাতের দিকে নজর পড়তে তনুজার চোখ বড় বড় হয়ে যায়। ইভানের হাতে তার নখ বসে গেছে। এক ফোঁটা লাল তরল দেখতেই অপরাধবোধে ছেয়ে যায় তনুজার মন। তনুজার ভয় হচ্ছে মানুষটা এবার নিশ্চয় কষিয়ে একটা ধমক দেবে, আর নয়তো কড়া করে বলবে। তনুজা শুষ্ক ঢোক গিলে নিয়ে ভীতু স্বরে বলে, সরি, আসলে আমি বুঝতে পারিনি। ইভান দাঁত দিয়ে নিম্নষ্ট কামড়ে ভুরু কুঁচকে তনুজার দিকে ঠায় তাকিয়ে রয়। ভয়ে রীতিমতো তনুজার বুক কাঁপছে। এর মধ্যে ইভান সামনে ইশারা করে অস্ফুট স্বরে আওড়ায়, চলো। ইভানের শান্ত শীতল স্বর শুনে তনুজা বিস্মিত হয়। এস্কেলেটারের থেকে নেমে ইভানের বাহু থেকে নিজের হাত সরিয়ে নেয়। সেকেন্ডে ফ্লোরে শাড়ির দোকানে ঢুকে তনুজা অস্বস্তি বুঝতে পারে। ইভান নিজেই বেশ কয়েকটা শাড়ি প্যাক করতে বলে, তারপর কয়েকটা থ্রি পিসও নেয়। সাথে প্রয়োজনীয় কেনাকাটা শেষ করে ফিরতে থাকে। ফার্মগেটের জ্যামে আটকে পড়ে। এখন সন্ধ্যা, রাত। কেনাকাটা করতে গিয়ে ঘোরাঘুরিতে তনুজার গলাটা শুকিয়ে গেছে। আবার গরমে জ্যামে পরে পানি তৃষ্ণাটা বেড়ে গেল। তনুজা বসে শান্তি পাচ্ছে না। তনুজার অস্থিরতা বুঝতে পেরে ইভান শান্ত গলায় শুধলাম, এনি প্রবলেম, সামথিং হ্যাপেন? তনুজা মাথা নাড়িয়ে জড়তা নিয়ে বলে, না, ঠিক আছি। ইভান জানলা দিয়ে মাথা বের করে তাকে জোরে সরে ডাকে, এই পিচ্ছি, এই গায়ে ছেঁড়া ফাটা গেঞ্জি, অল্প বয়সী একটা ছেলে, এই পানি, পানি লাগবে বলে সে গাড়ি থেকে ও গাড়ির কাছে যাচ্ছিল। ইভানের ডাক শুনে ছেলেটা ছুটি হয়ে এগিয়ে আসে। খদ্দের পেয়ে যেন আকাশের চাঁদ পেয়ে গেছে এমন খুশির আমেজ ভেতরে বইতে থাকে। কাছে আসতে ইভান বলে, এক বোতল পানি দাও। ছেলেটা 1 লিটার ফ্রেশ এর মিনারেল ওয়াটারের বোতল বাড়িয়ে দেয়। ইভান পকেট থেকে ওয়ালেট বের করে 200 টাকার নোট ধরিয়ে দেয়। ছেলেটা গাল চুলকে অসার মতো বলে, মামা, ভাঙতে নেই, খুচরা দেন। ইভান স্মিত হেসে বলে, পুরোটাই রেখে দাও। ছেলেটা স্লান মুখে হাসি ফুটল। এক গাল হেসে টাকাটা হাতে নিয়ে খুশি হয়ে সে আর এক গাড়ির দিকে ছুটল। তনুজা অবাক নয়নে চেয়ে চেয়ে দেখল এই মানুষটিকে। এই প্রথম একটু হাসতে দেখল, কারোর সাথে আন্তরিকতার সাথে কথা বলতে দেখল, যে কিনা বাড়ির লোকদের সাথে প্রয়োজনে কথাও গম্ভীরভাবে বলে। ইভান তনুজার দিকে বোতল বাড়িয়ে দিল, নাও, তোমার বোধহয় এটার প্রয়োজন। তনুজা আর এক দফা চমকালো। লোকটা কি করে জানলো তার পানি পিপাসা পেয়েছে?
তনুজা পিটপিট করে তাকিয়ে ইভানের হাত থেকে বোতলটা নেয়, বোতলের ক্যাপ খুলে ধীরে ধীরে পানি খায়। এদিকে কি করবে ভেবে দিশেহারা দিব্য ঘরময় অস্থিরতা পায়চারি করছে। রাগ করে রাতে ডিনার করতে নিচে যায়নি। মা এসে ডেকে গেছে, খাবে না, ক্ষুধা নেই বলেছে। তবে দিব্য জানে মাম্মাম ঠিক সব কাজ শেষে খাবার নিয়ে রুমে আসবে। এটা সেটা বলে ইমোশনালি ব্ল্যাকমেল করে অল্প করে হলে খাওয়াবে। হাঁটছে আর 2 আঙ্গুল কপালে ঘষে বুদ্ধি বের করার চেষ্টা করছে। রুমের দরজা বরাবরের এসে দাঁড়াতে নীতির গলা শুনতে পায়, সিঁড়ি দিয়ে আসছে আর নিত্যকে জোরে জোরে কিছু বলছে। দিব্য রুমের সামনে দাঁড়ায়। নীতি নিত্য 2 বোন ডিনার শেষে করিডোর দিয়ে নিজেদের রুমে যাচ্ছিল। এমন সময় নীতি, এই নীতি, আমার রুমে একবার আয় তো। নীতি চোখ উট পাখির মতো ডিমের আকার হয়। দিব্যর কথা শুনে থম মেরে দাঁড়িয়ে যায়। দিব্য বিরক্ত হয়ে বলে, কথা আছে তোর সাথে। নীতি পাশে থাকা বোনের দিকে তাকিয়ে আছে বলে, তুই রুমে যা, আমি আসছি। দিব্য বিছানায় 2 হাত ঠেস দিয়ে পা দুটো ঝুলিয়ে আছে। নীতি বেশ খানিকটা দূরে বিছানায় একপাশে বসে পা দুলাচ্ছে। দিব্য বলে, আমার মনে হয় সেদিনের সত্য ঘটনাটা সবার জানা উচিত। আসলে সত্যিটা বের করতে তনুজার থেকে ডিটেলসে সব শুনতে হবে। সেখান থেকে ক্লু নিয়ে মূল কালপ্রিটকে বের করতে হবে। সেদিন তনুজা কী করে ইভানের রুমে ছিল জানতে হবে। অ্যাকচুয়ালি কী ঘটেছিল জানাটা খুব জরুরি। নীতি বড় করে হাই তুলল। তাই দেখে দিব্য দাঁত কিরমির করে বলে, সে খুব সিরিয়াস হয়ে বলছে আর এটা হাই তুলছে। কষি একটা ধমক দিতে ইচ্ছে করলো। কোনো রকমের রাগটা কন্ট্রোল করলো দিব্য। ধমকের সুরে বলল, আমি কি বললাম শুনেছিস তনুজাকে? কথার মাঝে নীতি বলল, আবার তুমি তনুজা বলছো? নানু গোপীনাথ তোমাকে ভাবি বলতে বললো, সে না তোমার সম্পর্কে বড়? দিব্য চোয়াল শক্ত করে বলল, নীতি তোর নীতিবাক্য রাখ, আমার কিন্তু মেজাজ খারাপ আছে। তুমি একটা কথা বলো তো আমায়, বলো তো শুনি, বলো। কোনো সময় তোমার মেজাজ ভালো থাকে? আমি তো কখনো তোমার ভালো মেজাজ দেখিনি। যখনই দেখি তখনই রেগে থাকো। মেজাজ তো সব সময় 440 ভোল্টেজ হয়ে থাকে, সেখানে নতুন করে আর কি মেজাজ খারাপ হবে? দিব্য ধমক দিয়ে বলল, থাম, আর যা বললাম তাই করবি। তুই সবটা শুনে আমাকে জানাবে। নীতি ভাবলেশহীন থাকে। দিব্য ধমক রাগের তোয়াক্কা না করে গা ছাড়া ভাবে নির্লিপ্ত কণ্ঠে বলে, আচ্ছা এখন পুরনো কাসুন্দি ঘেঁটে আর কি হবে? যদি সেদিন ওদের মধ্যে কিছু হয়েও থাকে, ওরা তো এখন দম্পতি, তাই ব্যাপার না। যা হওয়ার হয়েছে, বাদ দাও তো তুমি। তার চেয়ে যদি তুমি বলো তুমি কাকা হচ্ছে কবে, এই খবর জানতে এক্সাইটেড হলে এই ব্যাপারে আমি তোমায় হেল্প করতে পারি। ভাবিমণিকে জিজ্ঞাসা করব, তা তো আমাদের দিব্য কাকাবাবু হচ্ছে কবে? সে তো কাকা হওয়ার জন্য ব্যাকুল হয়ে এসছে। তোমরা ফার্স্ট বেবি নাও আর তাকে। দিব্য হাত উঁচিয়ে 1 আঙ্গুল দরজা বরাবর তাক করে চোয়াল ঝুলিয়ে চেঁচে উঠল, আউট, গেট আউট ফ্রম মাই রুম। ফুসফুস করে নিঃশ্বাস ফেলে রাগটা কমানোর চেষ্টা করলো। থেমে দাঁত কিরমির করলো, এক্ষুনি আমার রুম থেকে বেরো। 1 সেকেন্ডের মধ্যে আমার চোখের সামনে থেকে যা। অনেক কষ্টে কিন্তু নিজেকে কন্ট্রোল করছি। তুই আমার ধৈর্যের লিমিট ক্রস করে গিয়েছিস। নীতি ফট করে বসা থেকে উঠে দাঁড়ালো, 1 আঙ্গুল নাকে ঘষে বলল, আর এটা যাচ্ছি, মোটেও তোমার এখানে থাকার ইচ্ছে নেই আমার। এমনিতে রাত, তারপর বাড়িতে যা শুরু হয়েছে, আমি তো এখন বেশ ভয়ে আছি। রাতে একলা রুমে তোমার সাথে আছি বলে নানু কন্যা জোর করে ধরে বেঁধে তোমার সাথে জুড়ে দেয়। দিব্য চোখ দুটো রাগে লাল টকটকে হয়ে যায়, যেন চোখ দিয়ে ভস্ম করে দিবে। নীতি তোয়াক্কা না করে এসব, সে মুখ ভেঙে বলল, গেলাম, টাটা, বাই বাই। নীতি যেতে শব্দ করে দরজা লাগিয়ে দেয় দিব্য। নীতি তাকে তনুজার বাচ্চার কাকা বানিয়ে দিল। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে টেবিলে ড্রেসিং টেবিলের সামনে থাকা পারফিউমের বোতলটা হাতে করে আয়না বরাবর ছুঁড়ে মারে। সাথে সাথে কাঁচ ভাঙার শব্দ ঘরময় ছড়িয়ে পড়ল। পরপর বিছানায় বসে 2 হাতে মুখ চেপে ধরে থমকে থাকে দিব্য। তখন তনুজাকে বাড়িতে নামিয়ে দিয়ে ইভান ওর মতো গাড়ি নিয়ে চলে যায়। এখন ঘড়ির কাঁটা রাত 12টা। ইভান মাত্র বাড়ি ফিরল, রোজকার মতো মদ্যপান করে বাড়ি ফিরছে। এটা তার নেশায় পরিণত হয়েছে। দিদিন কতন করে বলে সে ছাড়তে পারে না। মদ না খেলে তার চোখে ঘুম আসে না। মানুষ অভ্যাসের দাস, এই অভ্যাসটা পরিণত হয়েছে। রুমে ঢুকে ইদানিং প্রথমে নজরে যায় বিছানায়। সেখানে গুটিসুটি মেরে শুয়ে আছে এক রমণী। মেয়েটা খুব ঘুম কাতুরে। ইভান বিছানায় বসে 1 পা এর
উপর আর এক পা তুলে কেস খুলতে থাকে। তনুজার দিকে হঠাৎ নজর পেতে ইভান ঢোক গেলে ইভানের নিঃশ্বাস ভারী হয়ে যায়। সব কিছু গোছালো হলেও ঘুমিয়ে গেলে মেয়েটা এলোমেলো হয়ে যায়। এই যে মসৃণ পেট দেখা যাচ্ছে, ব্লাউজের গলা তার বড়, তারপর আঁচলটা এলোমেলো হয়ে আশেপাশে অবহেলায় পড়েছে। এই দৃশ্য যে কোনো পুরুষকে আকর্ষিত করতে পারে। ইভানের পুরুষালী নজর আজ যেন বেহায়া হতেছে, যে না চাইতে ঘুমন্ত রমণী আপাতমস্তক নজর বুলেছে। কেমন এক অদ্ভুত শিহরণে শিহরিত হয় ইভানের তনুমান। তারপর নেশাবস্থায় থাকা চুম্বকের ন্যায় টানছে। ইভান লম্বা শ্বাস টেনে উঠে লাইট বন্ধ করে দেয়। আজ আর ডিম লাইট জ্বালায় না। রুমটা অন্ধকার করে শুয়ে পড়ে। ইভানের ভিতরে অস্থিরতা কাজ করছে, ঘুম আসছে না। শুয়ে নড়াচড়া করতে থাকে। কোল বালিশের ওপাশে আরামসে নিশ্চিন্তে ঘুমাচ্ছে তনুজা। দুজনের মাঝে ইয়া বড় একটা কোলবালিশ, যেন ভারত পাকিস্তানের বর্ডার। পাখির কিচিরমিচির শব্দে ঘুম হালকা হয়ে এসে তনুজার। আনমোড় ভেঙে উঠে বসে তনুজা। এমন সময় গম্ভীর গলার আওয়াজ আসে, এরপর থেকে শাড়ি পরবে না, তুমি থ্রি পিস পরবা। জানলার পর্দা গলিয়ে সকালে এক ফালি নরম রোদ রুমময় ছড়িয়ে পড়ছে, যার দরুন রুমটা মৃদু আলোকিত। তনুজা পিটপিট চোখে ইভানের দিকে তাকায়। ইভান দুই হাতে বালিশে জড়িয়ে উবুর হয়ে শুয়ে আছে। তনুজা তাজ্জব মনে করে অবাকের সুরে সে প্রশ্ন করলো, মানে? কিন্তু মানে? আপনার দিদুনি তো শাড়ি পরতে বলে, থ্রি পিস পরলে বকাঝকা করে, তাই তো? ইভান চোখ বুজে রেখেই জবাব দিল, সারাদিন শাড়ি পরে থাকলেও রাতে থ্রি পিস পরবো। যদি ড্রাং অবস্থায় থাকলেও আমার নেশা ধরে না, কিন্তু রোজ রাতে যদি কেউ সিডিউস করতে এলোমেলো হয়ে থাকে, তাহলে তো সমস্যা, কোনোদিন অঘটন ঘটে যায়। পরপর মস্তিষ্ক সজাগ হতে তরুণীটা অস্বস্তিতে পড়ে যায়। বিষয়টা টের পেতে প্রচণ্ড লজ্জায় পড়েছে। ইস, আগে থেকে তার শোয়া ভালো নয়। দাদি এই নিয়ে মজা করে অনেক কথাই বলতো, তাই ইভানের কথা পুরোপুরি বিশ্বাস হয়। লজ্জায় তনুজার মাটি খুঁড়ে লুকোতে ইচ্ছে করছে। 3-4 দিন পর পড়ন্ত বিকেল, কফি শপের নিরিবিলি পরিবেশ। কর্ণাধারের টেবিলে একটা ছেলে আর একটা মেয়ে বসে আছে। মেয়েটার গায়ে ওয়েস্টার্ন পোশাক, ব্রাউন কালার করা, চুলগুলো কাঁধের একটু নিচে, রোদ চশমাটা মাথার উপর তোলা। সামনে চেয়ারে বসা ছেলেটার মুখ গম্ভীর হয়ে আসে। তনুজা, এই তনুজা, তনুজা, সামান্য একটা সাধারণ মেয়ের কাছে আমি হেরে যাচ্ছি। কি আছে ওই মেয়েটার মধ্যে যা আমার মধ্যে নেই? মেয়েটিকে আমার থেকে সুন্দরী, আমার থেকে বেশি এডুকেটেড, নাকি এই তিশা চৌধুরী থেকে বেশি স্মার্ট? কোনটা? না না, কোনোটাই না। তবে কেন সবাই ওই মেয়েটার উপর ফিদা? আমার মাথায় ধরছে না। রাগে ফুঁসতে ফুঁসতে বলে তিশা। সামনে চেয়ারে বসা লিমন মুখটা কাঁচুমাচু করে বলে, আহামরি সুন্দরী নয়, তবে মেয়েটার পিছে মধ্যে আলাদা একটা মায়াবী দ্যুতি আছে। ওই যে সব ছেলেরা যেমন চায় একটা ভালো গুণসম্পন্ন মেয়ে, মেয়েটার এই ভালো গুণ সকলে তার প্রতি আকৃষ্ট করে। শাট আপ! তনুজার গুণগান শুনে তিশার পিত্তে জ্বলে উঠল। কান দিয়ে রাগে ধোঁয়া বেরোতে থাকে। কষিয়ে ধমক দিয়ে লিমনকে থামিয়ে, বেচারা ধমক খেয়ে মুখটা গম্ভীর করে। তিশা একটু সময় নিয়ে নিজেকে স্বাভাবিক করে বলে, দিব্য আমার ফোন তুলছে না, নিউ নাম্বার দিয়ে কল দিতে গলা শুনে কেটে দিচ্ছে, এমনিতে মাথা ঠিকঠাক কাজ করছে না, আর তুই কিনা আমার সামনে তনুজার গুণগান গাচ্ছিস। লিমন গোমরা মুখ করে বলে, ওদিকে ফোন দিয়ে ওই মহিলা তো আমাকে রীতিমতো ব্ল্যাকমেল করা শুরু করে দিছে। আরও টাকা চাই, টাকা না দিলে দিব্যকে সব বলে দিবে বলে ভয় দেখাচ্ছে। শালি জবর ফালাইছে আমার। আমার কাজ কিছুই হলো না, সব উল্টোপাল্টা হয়ে গেল। মাঝখানে বলির পাঠা আমি হয়ে গেলাম। টেবিলের উপর কনুই ঠেকিয়ে এক হাত থুতনিতে চেপে ধরে তৃষা ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, ওকে আর কিসের টাকা দেবো? একবার এতগুলো টাকা দিলাম, তাও যদি প্ল্যান অনুযায়ী কাজ হতো তাহলে আরও দিতাম, কিন্তু সব তো উল্টো হয়ে গেল। শুধু শুধু অতগুলো টাকা লস হয়ে গেল, একদম লস প্রজেক্ট। এবার মনে হচ্ছে আমের আম্মু গেল, সাথে বস্তাটা। উফ, আমার মনে হয় তোর ইভানকে বিয়ে করে নেওয়াটাই ভালো ছিল। শেষের দিকে এসে কেন যে দিব্যর দিকে ব্যাস হয়ে গেলি, আমার মাথায় ধরল না। ও বেটা যে রাগী আর জেদি, মনে হয় তোকে। কথার মাঝে তিশা বলে উঠল, এখন বুঝতে পারছি বড্ড বোকামি করে ফেলছি। ইভেন প্রেমিক হিসেবে খুব আনরোমান্টিক ছিল। মনে হতো না জানি ওর বেড পারফরমেন্স কত বাজে হবে। আর ইভান কেমন একটা শাসনের মধ্যে রাখতো, যা আমার মোটেই ভালো লাগতো না। দিব্য টেস্ট করছিল নাকি যে এখন দিব্যকে চাইছিস?
আরে না দিব্য, সেদিন আমাকে পার্লার থেকে এয়ারপোর্টে ড্রপ করে দিয়েছিল। তবে তখন আমাদের মধ্যে কোনো রিলেশন ছিল না। আমি জাস্ট দিব্যকে উল্টোপাল্টা বুঝিয়েছিলাম ইভান সম্পর্কে মিথ্যে। আর এটা সত্যি ছিল, ইভান আমাকে বিদেশে পড়াশোনা করতে দিতে রাজি ছিল না। এটাকে হাতিয়ার করে আরও উল্টোপাল্টা বুঝতে নির্বোধ দিব্যকে ইভানের বিরুদ্ধে নেই। দিব্যর কাছে প্রমাণ করতে চাই ইভান একটা সাইকো ওভার পজিটিভ। ওর সাথে কোনো মেয়ে কখনোই হ্যাপি না। অবশেষে বিয়ের দিন দিব্য আমায় হেল্প করে, আর হেল্প করতে গিয়ে দু ভাইয়ের সম্পর্কে ফাটল। তারপর বিদেশ যাওয়ার পর দিব্যর সাথে আমার ফোনে যোগাযোগ হতো, সেখানে আমার মেলোড্রামা থাকতো। এভাবেই ফোনে আমাদের রিলেশন হয়, আর ফোনে ব্রেকআপ করে দিব্য। আমিও বুঝতে পারিনি দিব্য সত্যি সত্যি তনুজার প্রেমে পড়বে। সেদিন আমরা বাইক নিয়ে ঘুরতে যাই। রাস্তার পাশে থাকা টঙের দোকানে চা খাচ্ছিলাম। আমাকে ডেয়ার দেওয়া হয়েছিল পথ দিয়ে প্রথম যে যাবে তাকেই প্রপোজ করা। সেদিন প্রথম মেয়েটি তনুজা ছিল। প্রপোজ করার সাথে সাথে রিজেক্ট হই, আরও কড়া কথা শুনতে হয়েছিল। এই নিয়ে বন্ধুরা ট্রোল করে। দিব্য খুব মজা নেয়। আমি দিব্যর উপর বিরক্ত হয়ে বলি, কত পারিস তুই মেয়েটাকে পটিয়ে দেখা। দিব্যর কলার ঝাঁকে বাজি ধরে মেয়েটাকে প্রেমে ফেলবে। অবশ্য দিব্যর করুণ অ্যাক্টিংয়ের কাছে মাত্র 2 মাসে মেয়েটা গলে গেল। রোজ রোজ ওইদিকে যেত দিব্য, বাচ্চা ছেলেমেয়েদের দিয়ে ফুল পাঠাতো, আরও যত সব ভালো কাজ সেসব মেয়েটির সামনে দেখাতো। মেয়েটি তো প্রেমে পড়লো, সাথে স্লিপ কেটেও দিব্য। তনুজার উপর এমন অন্ধবিশ্বাস জন্ম হলো দিব্যর, যে তার কাছে খারাপ প্রমাণ করতে গিয়েও হলো না। তার বিশ্বাস রয়ে গেল তনুজা ইনোসেন্ট। আমি চেয়েছিলাম আমাকে দেওয়া গালিটা স্বয়ং দিব্য নিজে তনুজাকে দিবে। আর দিব্যর দিদুন বুড়ি তো আমি চিনি, বড্ড পুরনো দিনের ধ্যান ধারণায় ঘেরা যায় মন মস্তিষ্ক। বুড়ির নিশ্চয় তনুজার সাথে 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 বাড়ি থেকে তাড়িয়ে দিবে। তা তো করলই না, উল্টো ইভানের সাথে জুড়ে দিল। আর এখন তো আমার মেজাজ খারাপ হচ্ছে শুনে ইভান বউকে নিয়ে শপিংয়ে গেছে। সে কি বিয়েটা মেনে নিল? লিমন অসহায় মুখ করে তাড়া দিয়ে বলল, সেসব আমি জানি না। এখন আমি তো মানিককে চিপাই পড়েছি। তোকে তো ওই মহিলা চেনে না। তোর কথা মতো তোকে হেল্প করতে গিয়ে আমি ফেঁসে গেছি। ওই মহিলা আমাকে সেই রকম ভয় দেখাচ্ছে। এই সপ্তাহের মধ্যে 20,000 টাকা না দিলে দিব্যকে সব বলে দিবে। এখন আমি কি করব? তিশা মোটা মোটা চোখ তাকে বলে, গাধা একটা, ভয় দেখালে আর তুই ভয় পেয়ে গেলে আজব। ও বলবে না, বিকজ ও নিজেও ধরা খাবে। কেন সে আমাদের কথা মতো এরূপ করলো? যদি তাও বলে দেয় দিব্যকে, তখন? লিমন ভীতু ভীতু মুখ করে বলল, তিশা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, পরেরটা পরে দেখা যাবে। তুই আমাকে হেল্প কর, আমাকে দিব্যর সাথে কথা বলার সুযোগ করে দে। আমার পক্ষে দিব্য ওর কাছে সাফাই গাইবি। এর মধ্যে তিশার ফোন আসে। কথা শেষ। তারপর তিশা বলে, ও তোকে বলা হয়নি, নেক্সট সপ্তাহ থেকে আমি কলেজের লেকচার হিসেবে জয়েন করছি, আর বিদেশে যাচ্ছি না। পাপা ফোন দিয়ে শিওর হলো আমি জয়েন করব কিনা। 2-3 দিন পর সুন্দর ঝলঝলে বিকাল, পরিষ্কার আকাশ, আকাশবাণী গুচ্ছ গুচ্ছ শুভ্র মেঘের মেলা হাওয়ায় উড়ে বেড়াচ্ছে। আলিশান গেট দিয়ে ইভানে কালো মার্সিডিজ বেঞ্জ গাড়িটা ঢুকলো। পরপর গাড়িটায় নেমে স্তর পায়ে ইভান ঢুকলো। এই সময় তার বাড়ি আসার কথা নয়। ওদিকে ফোনের পর ফোন দিয়ে দিদুন তাকে বিরক্ত করে তুলছে। তনুজা নাকি অসুস্থ, নাতনিকে দেখতে চেয়েছেন। নূরজাহান বেগম ফোনে কথা দিয়েছেন আজকে বিকেলে ইভানের সাথে তনুজাকে পাঠাবে। ইভান প্রথমে রাজি হয়নি, কিন্তু দিদুন সে তো নাছোড়বান্দা, সে ফোনে কথা দিয়েছে, এজন্য হলো ইভানকে তনুজার সাথে করে নিয়ে যেতে হবে। ইভান অবশ্য রাজি হয়, আর ফোনে বলে তনুজাকে রেডি হয়ে থাকতে। তনুজা রেডি হয়ে নিচে বা লিভিং রুমে থাকতে না দেখে ইভান রাগ লাগলো। গট গট পা ফেলে সিঁড়ি ভেঙে উপরে উঠে এসেছে। একটু আগে নিত্য এসে বলে গেছে, নানু উপর রেডি হতে বলছে তোমায়, ভাইয়া কিছুক্ষণের মধ্যে আসবে। তনুজা শোনার পর হাতের কাজ ছেড়ে গোসল নিয়ে রেডি হচ্ছে। তনুজা ওয়ালসের আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ির কোনা কোমরে গুচ্ছে। এমন সময়, কখন না আমি ফোন দিয়ে বলে দিয়েছি এখনো রে। দরজাটা ভেজানো ছিল, লক করা ছিল না। ইভান এক হাতে দরজা ধাক্কা দিয়ে ঠা করে দরজাটা খুলে রুমে পা বাড়ায়। কথাটা সম্পূর্ণ করার আগে নজর যায় তনুজার দিকে। মুখটা হা করে আছে, গায়ে ব্লাউজ আর পেটিকোট। তনুজার শাড়ি কোমরে পেঁচাচ্ছিল। পরপর দরজায় শব্দ। ইভানের গলা শুনে চমকায়, হকচকে উঠে তনুজার। লজ্জায় আড়ষ্ট হয়ে বাকরুদ্ধ
হয়ে যায় তনুজা। ইস, কি লজ্জাকর অবস্থা! কেন যে দরজাটা লক করে নেয়নি। সাধারণত এই রুমে কেউ আসে না, তাই আর অত খেয়াল হয়নি। আর খুব প্রয়োজনে কেউ আসলে নক করে আসে। তনুজা তড়িৎ শাড়িটা তুলে দু হাতে আড়াআড়ি করে বুকে জড়িয়ে নেয়। সাথে সাথে উল্টো ঘুরে দাঁড়ায়। ইভান সম্বিত ফিরে পেতে ফাঁকা ঢোক গিলে নেয়। পরিস্থিতি স্বাভাবিক করতে তারা দেখে বলে, আমি নিচে ওয়েট করছি, তুমি ফার্স্ট আসো, তোমাকে ড্রপ করে দিয়ে আমাকে অফিসে যেতে হবে। তনুজা নিঃশ্বাস ওঠানামা করছে, মুখ দিয়ে রা শব্দটি বেরোচ্ছে না। উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে মাথাটা কাট করে হ্যাঁ সূচক জবাব দেয়। ইভানের রুম থেকে যেতে কড়া ম্যান পারফিউমের সুঘ্রাণটা মিলিয়ে যায়। তনুজার এই ঘ্রাণটার সাথে সে বেশ কয়েকদিনও পরিচয় হতো। লোকটা রুমে থাকলে রুমা এই সুঘ্রাণ ছড়িয়ে পড়ে। রুমের বাতাসে মিশে থাকে ঘ্রাণটা। একটু সময়ের জন্য তাও ঘ্রাণটা তনুজার রাসায়ন্দে পৌঁছে যায়। ইভানের উপস্থান টের পেতে তনুজা তড়িঘড়ি করে এসে দরজা আটকে লম্বা লম্বা শ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করে। তনুজা চকলেট কালারের সিল্কের শাড়ি পরে শ্যাম্পু করে ভেজা চুলগুলো সমান চুলগুলো ছেড়ে দেয়। শাড়ির আঁচল বগলে গলিয়ে সামনে টেনে নেয়। এক হাতে কুচি আগলে সিঁড়ি দিয়ে আলতো পায়ে হেঁটে নামতে থেকে ইভান সোফায় বসে ফোন স্ক্রল করছিল। তনুজা সিঁড়ি দিয়ে নামতে থেকে ইভানকে স্ক্যান করলো। সাদা শার্টের উপর কালো ব্লেজার, ব্লেজারের বোতামগুলো খোলা, কালো প্যান্ট, কালো শু, শ্যামবর্ণ মুখে খোঁচা খোঁচা দাড়ি, সিল্কের চুলগুলো কপালের উপর এসে ঘেমে লেপটেছে। তার মধ্যে নুরজাহানের গলার স্বর আসলো, যে কিনা লিভিং রুমে ছিল, ওই তো নাতবউ রেডি হয়ে আসছে। ইভানের চোখ তুলে এক পলক তনুজার দিকে তাকায়, পরপর উঠে দাঁড়িয়ে দু হাতে উপরের ব্লেজারটা টেনে টুনে ঠিক করে নুরজাহান ইভানকে উদ্দেশ্য করে বলে, দাদুভাই, প্রথম শ্বশুরবাড়ি যাচ্ছ, মিষ্টি আর ফলমূল নিয়ে যেয়ে কিন্তু। তোমরা তো এখনকার ছেলেপুলে, শিক্ষিত হলে এসব ব্যাপারে কাণ্ডজ্ঞান জানাশোনা নেই বলেই চলে। খালি পারো টাকা খরচ করে হারাম গিলতে। যা বুদ্ধি শুদ্ধি কমিয়ে ফেলো, সাথে পাপ কাজ উৎসাহিত করে। ইভানের সাথে তনুজা বুঝল দিদুন মদ খাওয়াকে সূক্ষ্ম করে খোঁচা দিল। ইভান হাউ হু কিছু না বলে লম্বা কদম ফেলে হাঁটছে। তনুজা নুরজাহানের সামনে দাঁড়িয়ে সৌজন্যতা করে নম্রস্বরে বলে, দিদুন আসি। আচ্ছা যাও, তা সন্ধ্যার পরে চলে এসো, কিন্তু বেশি রাত করো না। নেহাত তোমার দাদু অসুস্থ, তাই যেতে দিচ্ছি। তাছাড়া অমন বাপের বাড়ি আমার বাড়ির বউকে কমিশখালি যেতে দিতাম না। তনুজার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ইভান ড্রাইভ করছে, পাশে বসা তনুজার খোলা চুলগুলো উড়িয়েছে, বারবার ইভানের মুখে পড়ছে। শ্যাম্পু করা চুলের গন্ধটা কেমন মাদকতার মতো ঠেকছে। ইভানের ভেতরে অদ্ভুত শিহরণ জাগাচ্ছে। পাশে বসা রমণী কি এসব খেয়াল করছে? তার দৃষ্টি জানলা দিয়ে তাকে কোনো ধ্যানে আছে আল্লাহ মামুন। ইভানের থেকে হাত দিয়ে নিজ মুখ থেকে চুলগুলো সরিয়ে দিচ্ছে, আবার পরপর বাতাসে এসে আছড়ে পড়ছে। এতে ইভানের বিরক্ত লাগছে না। ইভান কেন জানি তনুজার চুলকে বাঁধতে বলতেও ইচ্ছে করে না। ইভানের মন আর সাথে বেইমানি করছে। এই মাদকতা নেশার ঘ্রাণটা আর নিতে ইচ্ছে করছে না। কেমন অদ্ভুত শিহরণে শিহরিত হচ্ছে তনুমন। গাড়ি হঠাৎ জ্যামে আটকে পড়ে গরম লাগছিল। ইভান শার্টের উপরে 3টে বোতাম খুলে দেয়, পরপর এসি অন করে দেয়। গাড়িতে বসে আছে তিশা। জ্যামে পরে বিরক্তিতে অস্ফুট স্বরে আওড়ে, ধ্যাত, এই শহরটাকে বিরক্ত লাগে। যে কয় মিনিট রাস্তা হয় তার থেকে ডাবল সময় জ্যামে বসে থাকতে হয়। এই বলে ঘাট বাম দিকে ঘোরাতেই তাকায়, দু চোখে ডোলে নেয় সে। তারপর গাড়ির রংটাতে নজর বলে, হ্যাঁ, সে যা দেখছে, যা ভাবছে, সবই সত্যি। তিশা অস্ফুট ছিল, ইভান? ওটা ইভান না? হ্যাঁ, ইভানই তো। তিশা জানলার দিকে মুখটা এগিয়ে দেখতে থাকে। ইভান এক হাতে চুলগুলো ব্যাক ব্রাশ করছে। ছেলেটার চিরচরিত স্বভাব এটা। তিশার দৃষ্টি আটকে যায়। শ্যাম মনে মুখে খোঁচা খোঁচা দাড়ি, গায়ে কালো ড্রেস আপ, হাতে কালো ঘড়ি। উফ, দারুণ আকর্ষণীয় লাগছে ইভানকে। ইভান কি আগে থেকে সুন্দর হয়েছে, নাকি তার চোখে আজ একটু বেশি আকর্ষণীয় লাগছে? এই শ্যামরঙ্গটা তো সে উপেক্ষা করছিল, তবে আজ মনে হচ্ছে ইভানের সাথে এই রংটাই পারফেক্ট। লম্বা, মুখ চোখা, গম্ভীর অ্যাটিটিউড। তো যখন তিশা ইভানকে দেখতে ব্যস্ত, সেই সময় তার নজরে যায় পাশের স্লিপারটা তনুজার দিকে। তবে তনুজার মুখটা ঘুরিয়ে জানলার দিকে রাখায় দেখতে পায় না সে।
তিশা ধারণা করে নেয় ওটা নিশ্চয়ই তনুজা হবে। তিশার কিন্তু আফসোস হয়, তনুজার সিটটাতে তো তার বসার কথা ছিল। এ ওই সিটে তো সে বেশ কয়েকবার বসেছে। তিশার কোথাও জ্বলতে লাগলো। তিশা নির্মষ্ট দাঁত বসিয়ে বলল, ইভান কি ঘাড় ঘুরিয়ে এক পলক তাকাবে? আর যদি তাকায় তাহলে তাকে দেখে কি রিয়াকশন হবে? বাড়ির মেইন ফটকে একপাশে ছায়ায় দাঁড়িয়ে নীতি। ফর্সা গায়ে হলুদ কামিজ, সাদা চুড়িদার আর সাদা ওড়না। ওড়নাটা কাঁধের উপর দিয়ে এক সাইডে রাখা, হাত দুটো একসাথে করে সে রাস্তা বরাবর উঁকি দিয়ে রিক্সা আসছে। এমন সময় শব্দ শুনে পেছন ফিরে দিব্যকে দেখতে পায়, যে কিনা বাইকে চড়ে বসে চাবি দিয়ে চালু করছে। দিব্য আপাদমস্তক নজর বুলাই নীতি। কালো শার্ট ছেড়ে দিয়ে পরা, উপরে 3টে বোতাম খোলা, লোভহীন ফর্সা বুকে ছাতি দেখা যাচ্ছে, শার্টের অস্তিন কনুই অবধি গোটানো, কালো গ্যাবেরিয়ান, কালো কেরসিন। নীতির চাউনি হঠাৎ শীতলতায় কেমন ছুঁয়ে গেছে। এক পশলা ঠান্ডা বাতাসে যেন ছুঁয়ে গেল নীতির তনুমনে। কিছু ভেবে নীতির চোখের পাতা পিটপিট করে বলল, বেটা, কোনো লোকসভায় যাচ্ছে নাকি? পুরো কালোময় ড্রেস আপ, ঠোঁট কামড়ে আনমনে হাসে নীতি, ফের মনে মনে আওড়ায়, তবে এই বেটার এই লুকে একটু বেশি হ্যান্ডসাম লাগছে। হাই আমি মার যাওয়া। নীতি ধূপধাপ পা ফেলে এগিয়ে যায়। দিব্য এক পলক তাকিয়ে ভুরু কুচকে ইশারায় বোঝায় কি। নীতি ফট করে দিব্যর বাইকে বসতে বসতে বলে, আমাকে নীলক্ষেত ড্রপ করে দিবে? অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছি, রিক্সাকে কিছুই পাচ্ছি না। দিব্য বাইক বন্ধ করে ফট করে এক লাফে নেমে দাঁড়ায়। সরু চোখে তাকিয়ে হাত নাড়িয়ে গলার আওয়াজ তুলে পড়ে, নাম নাম বলছি, আমি ওদিকে যাব না, তাই সম্ভব না। নীতি মুখ গোমড়া করে বলে, আরে রিক্সা পাচ্ছি না জন্যই তো তোমাকে একটু বললাম, তা না হলে অন্য সময় যেচে লিভ দিতে চাইলেও তোমার বাইকে উঠতাম না। এই রোদের মধ্যে কখনো থেকে দাঁড়িয়েছে, রিক্সার দেখা মিলছে না, বাড়ির গাড়িতে যা। আমি আমার জন্য আমার শ্বশুর রেখে গিয়েছে নাকি? আজব ফালতু কথা। টাইম ওয়েস্ট না করে জলদি নাম, আমি তোকে বাইকে চড়িয়ে নিতে পারবো না। নাম তুই। এক হাত কোমরে রেখে দিব্য বলে নীতি, ঠোঁট উল্টে বলে, আর সত্যি বলছি তো, বাড়িতে 2টো গাড়ি, একটা ইভান ভাইয়া তার বউকে নিয়ে শ্বশুরবাড়ি গেছে, আর একটা গাড়ি তো মামার কাছে, মামা নিয়ে গেছে অফিসে। দিব্য ঠোঁট গোল করে ফোঁস করে নিঃশ্বাস ফেলে বাইকে বসলো। বাইক স্টার্ট দিতে থাকে। বাইক চলছে পিচের রাস্তা দিয়ে। কিছুক্ষণ পর পেটে মেলি হাতের স্পর্শ পেয়ে দিব্যের সুরসুরি লাগতে শুরু করলো। নীতি এক হাত দিব্যর পেট পেঁচিয়ে ধরছে। দিব্য ঘাড় ঘুরিয়ে দাঁত কিরমিরে বলল, নীতি হাতটা সরা, ছোট বাচ্চা মেয়ে না যে তুই যে পড়ে যাবি। নীতি ইনোসেন্ট ফেস করে বলল, তুমি খুব জোরে বাইক চালাচ্ছ, আমার ভয় লাগছে যদি পড়ে যাই, তাই। দিব্য পিছে রাস্তার দৃষ্টি রেখে উত্তর দিল, আমার অত টাইম নেই, আর যত দ্রুত তোকে নামাতে পারি ততই শান্তি। উজবুক একটা। নীতি হাত সরে না, একটা হাত কোলের উপর রেখে অপর হাতটা অমনি দিব্যর পেট পেঁচিয়ে শার্ট আঁকড়ে ধরে বসে রইল। বাতাসে দিব্যর শার্ট পতপত শব্দ তুলে ফুলে ফেঁপে উঠছে। নীতির কাছে মুহূর্তটা ভালো লাগছে। দিব্য কর্কশ করে বলল, তা নীলক্ষেতে কি এমন মহাকাজ আছে তোর? সেখানে তো যাওয়ার কারণ কি? নীতি ঝটপট উত্তর দিল, বই কিনতে। কিছু গল্প আর উপন্যাসের বই কিনতে লাগবে, মলাট বই। অনেকদিন হলো বই কেনা হয় না। দিব্য তেড়া করে বলল, তো তুই কি তোর বাপ নেওয়াজ শরীফের মতো সাহিত্য মনা হয়ে যাচ্ছিস? তোর বাপের মতো লেখক হয়ে যাচ্ছিস না তো? এর মধ্যে দিব্য থেমে যায়, মুখ দিয়ে অস্ফুট আর শব্দ উৎপন্ন করে। বাবাকে নিয়ে ব্যঙ্গ বলে নীতি। রাগ করে দিব্যর পেটে চিমটি কাটে, শার্টের উপর দিয়ে চিমটি নখ বসিয়ে দেয় নীতি। ব্যথায় মৃদুকে আর্তনাদ করে উঠে দিব্য। এক হাত পেটে থেকে শার্টটা একটু উঁচিয়ে ফর্সা বেঁধেন পেটে 2টা নখ বিঁধে রক্ত জমাট বেঁধে আছে। এটা দেখে পরপর বাইক গতি স্লো করে ঘাড় ফিরে নীতির দিকে রক্তচক্ষু নিয়ে তাকায় দিব্য। রাগী স্বরে বলে, ইচ্ছে করছে তোকে পাশের ড্রেনে ছুঁড়ে ফেলতে। নেহাত একমাত্র ফুপুর মেয়ে, আজ বড় বাচ্চা বেঁচে খেলে, রাক্ষসী একটা। এইভাবে চিমটি কাটতে কেন? তুই আমার পাপাকে নিয়ে ব্যঙ্গ করছো, তারপরে ইচ্ছে করছে ভুলভাল নাম বলছো। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী আমার পাপাকে বানিয়ে দিলে। আমার পাপার নাম নেওয়াজ শরীফ নয়, আমার পাপা হলো নেওয়াজ করিম, শুনেছ? নীতি নামগুলো টেনে টেনে জোরে জোরে বলে। দিব্য মশা তাড়ানোর ভঙ্গিতে বলে, জানি জানি, ওই একই হলো।
মোটেই একা হলো না। আর আমার পাপাকে নিয়ে ব্যঙ্গ করার শাস্তি সব চিমটি কেটেছে। হায়, কথাটা বলে ভেঙচি কাটে নীতি। এর মধ্যে দিব্যর ফোনে রিং হয়। পকেট থেকে এয়ারপড বের করে কানে দেয় দিব্য। রিসিভ করতে ওপাশ থেকে লিমনের স্বর। হ্যালো দিব্য, তুই কই? আসছি আমি, আমার একটু ওয়েট কর। লিমন ঢোক গেলে গলা ভিজে মিনমিন স্বর বলল, দোস্ত, তোকে একটা কথা বলার ছিল, সামনে বলতে ভয়ে। তোর যে রাগ, রেগে নাক মুখ ফাটিয়ে দিতে পারিস, তাই ফোনেই বলছি। দিব্য বিরক্ত হয়ে বলে, মেয়েদের মতো ন্যাকামি না করে ফোনিতে না কর, সোজা বল। দোস্ত, তিশার দেশে আসতে তো। দিব্য শান্ত গলায় প্রশ্ন। লিমন কণ্ঠ খাদে নামে বলল, দোস্ত, তিশা তোর সাথে কথা বলতে চাই। তিশা না অনেক চেঞ্জ হয়ে গেছে, তুই একটিবার সুযোগ দে। তিশা আর বিবিতে এসে যাবে না, এখানে সেটেল হবে। ও সুন্দর করে ওর জীবনটা সাজাতে চায়, আর 5টা মেয়ের মতো বিয়ে করে ঘর সংসার করতে চায়। তাই বলছি, তুই তিশার সাথে সবটা ঠিক করে নে। দীপু খুব শান্ত গলায় বলল, বুঝলাম না, তিশার জন্য তোর এত দরদ উঠছে কেন? যাই হোক, তিশার যদি ঘর সংসার করতে ইচ্ছে হয় আর তোর যদি এতই দরদ উঠলে পড়ে, তাহলে এক কাজ কর। একটু থেমে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ভাবে। নীতি কানটা খাড়া করে দিব্যর কথা শুনছে। এরপর দিব্যর কানে, তাই উপাস থেকে কথা কিছুই জানে না নীতি। দিব্য একপাশে কপালের চুলগুলো পেছনে ঠেলে পিছের হেসে বলে, তিশার একটা জন্য একটা মুস্তাক দাদু খুঁজে দে, ওর জন্য ওটাই বেস্ট। তাদের বাড়ি মম ফলে একটু ভেতরে, পিচের আঁকাবাঁকা সরু রাস্তা দিয়ে ইউভানের গাড়িটা চলছে। পাশে বসা তনুজা পথ দেখিয়ে দিচ্ছে। 3 রাস্তার মোড়ে আসতে তনুজা মিহিসরে বলে উঠল, ডান দিকে। 2-3 মিনিট যেতে তনুজা ফের বলল, থামুন থামুন, চলে এসেছি, গাড়ি সাইড করুন। ইভান গাড়িটা রাস্তার একপাশে দাঁড় করিয়ে নেমে তনুজার পাশের ডোর খুলে দেয়। তনুজা ঝটপট নেমে পা বাড়ায়। তনুজা এভাবে যাওয়া দেখে ইভান কপাল গুটিয়ে আসে। ইভান মনে মনে আওড়ায়, কি মেয়ে রে বাবা, লাফিয়ে লাফিয়ে একাই চলে গেল, সৌজন্যমূলক একটাবারও বলল না ভেতরে যাওয়ার কথা। ওদিকে দিদুন তো আমায় কড়া শাসন করে বলে দিল আমি যেন যথাযথ ফর্মালিটিস মেনটেন করি। বিরক্তিতে শব্দ বের করে ইভানের মুখ দিয়ে। ইভান গাড়ির ভেতর থেকে ফল আর মিষ্টান্ন প্যাকেট হাতে করে পিছু পিছু ডাকে, তনুজা। ডাকটা শোনার সাথে সাথে পা থেমে যায় তনুজার। এই নিয়ে মানুষটা তার নাম ধরে 2বার বোধহয় ডাকলো। তাদের মধ্যে কথাই তেমন তো হয় না, যেটুকু প্রয়োজন হয়। নাম ধাম উচ্চ থাকে। তনুজা অপ্রস্তুত হয়ে পরপর পিছনে ঘুরে তাকায়। অনেকদিন পর নিজ বাড়িতে আসছে, ভেতর ভেতর চাপা উত্তেজনা কাজ করছে। ইভান আছে সেসব তো সে বেমালুম ভুলে গেছে। তনুজা জিভে কামড় দিয়ে ফ্যাল ফ্যাল চোখে চায়। ইভান কয়েক পা এগোয়, বলে, এগুলো ফেলে যাচ্ছ? তনুজা নির্বোধের মতো ইভানের 2 হাতের দিকে তাকিয়ে থাকে। 2 হাতে মিষ্টি আর ফলমূলের প্যাকেট ভর্তি। তনুজা অপ্রস্তুত গলে বলে, হুম। ইভান গম্ভীর স্বরে বলে, বোঝনি, এগুলো নিয়ে ভেতরে যেতে বলছি। আর তুমি যাও, আমি সন্ধ্যার পর এসে তোমাকে নিয়ে যাব। আপনি ভেতরে যাবেন না? তনুজা আচমকা প্রশ্ন করে ওঠে, জিজ্ঞাসা দৃষ্টিতে ইভানের দিকে তাকিয়ে রয়। ইভান জবাব বলে, আমার কাজ আছে, তখন বলেছিলাম তো তোমাকে ড্রপ করে অফিসে যেতে হবে। সমস্যা নেই, আমি নিতে আসব। ইভান ভেতরে না গেলে দাদি বেজার হবে। বৃদ্ধা মানুষ নাতি আর নাতি জামাইকে একসাথে দেখতে চেয়েছেন। দাদির কথা ভেবে তনুজার মনটা চাইছে ইভান ভেতরে যাক, কিন্তু তাদের সম্পর্কটা তা আর 5 জনের মতো স্বাভাবিক নয়। তাই অধিকারবোধ নিয়ে জোর করে কিছু বলতেও পারছে না তনুজা। আবার তনুজার দিক হতে অদৃশ্য একটা দেওয়াল আছে, যে দেওয়াল টপকানো এত সহজ নয়। তারপরেও দাদির কথা ভেবে তনুজা বলে ওঠে, ইয়ে মানে, এভাবে বাড়ির সামনে থেকে চলে গেলে দাদি মন খারাপ করবে। তাই বলছি ভেতরে চলুন, একটি বারের জন্য হলে দেখা করে যান, জাস্ট ফর্মালিটিসের জন্য, প্লিজ। তনুজার কণ্ঠে অনুনয় পরে ঝরে পড়ে। ইভান দ্বিমত করলো না, মুখে গাম্ভীর্য বজায় রেখে বলল, ওকে। বেশ পুরনো একতলা বিল্ডিং। তনুজার দাদা করেছিল এই বাড়িটা। দাদা প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন। এক ছেলে মেয়ে। ছেলেটা উচ্ছনে যায়, মেয়ের ঘর সংসার সন্তান সন্ততি নিয়ে ব্যস্ত থাকে। বাপের বাড়ি খুব কমই আসতো। দাদার পেনশনের টাকা দিয়ে দাদি তনুজাকে বড় করেছেন। এখনও সেই টাকা দিয়ে এই সংসার কোনোরকম চলে। শুধুমাত্র একটা লোকের জন্য এই সংসারে শান্তি ছিল না, তনুজার বাবা। বাবা যদি একটু ভালো হতো তাহলে অভাব থাকলেও মানসিক প্রশান্তির সাথে বেড়ে ওঠা হতো তনুজার।
আর বাড়ির আঙিনায় পা দেওয়ার সাথে সাথে পুরনো কষ্টের কথা স্মরণ হতে চোখ দুটো নোনতা জলে টইটুম্বর হয়। তনুজা কাঠের দরজায় কড়া নাড়ে, মিনিট খানেকের মধ্যে দরজা খুলে যায়। সাদা আটপৌরে শাড়ি পরনে এক বৃদ্ধা দাঁড়িয়ে, বয়সের ভারে চামড়া কুঁচকে গেছে, আর রোগে শোকে জরাজীর্ণ হওয়া শরীরটা হঠাৎ করে কেমন উৎফুল্ল হয়ে উঠল। দা আদরের নাতনিকে দেখে মুখে হাসি ফোটে, প্রশস্ত হেসে আওড়ায়, তনু, আমার তনু, তুই এসেছিস আপা। তনুজা কিছু বলে না, মুখটা ভার করে রাখে সে। নাতনি এখনো বেশ অভিমান পুষে রেখেছে, বৃদ্ধা টের পায়। আজ করতে পারলেও নাতনির পিছনে দাঁড়ানো নাত জামাইকে দেখে চোখ দুটো তার জুড়িয়ে আসলো। দুজনে একসাথে দেখে মনে মনে আওড়ালো মাশা আল্লাহ, যা ওদের দুজনের কারো কানে পৌঁছালো না। পরপর কপালে হাত রেখে গম গম স্বরে বলে, দেখো দেখো, দেখো তো কাণ্ড আমার, নাত জামাইকে কেমন বাইরে দাঁড় করে রেখেছে, ইয়ে আল্লাহ, ভেতরে আসতে না বলে নিজে দরজা জুড়ে দাঁড়িয়েছি। ইভান সালাম দেয়, বৃদ্ধ উত্তরে একগাল হেসে অমায়িক গলার ফের বলে, ভেতরে এসো তোমরা। কোথায় বসতে দিবেন ঠাউর করতে পারছেন না বৃদ্ধা, খুশিতে যেন আত্মহারা হয়ে গেছেন। কাঠের একটা চেয়ার টেনে মুছতে নিবেন, সেই সময় তনুজা গিয়ে দাদির হাত থেকে কাপড়ের ন্যাকড়াটা হাতে নেয়, মুখ ভার করে বলে, বসো তুমি, আমি করছি। তোমার না শরীর খারাপ? এভাবে কথা এত বল আসছে কোত্থেকে? নাতনির অভিমানী মুখটার দিকে তাকিয়ে আলতো হাসেন বৃদ্ধা, আহ্লাদি স্বরে বলেন, আমার আপাকে দেখে শরীর খারাপ উবে গেছে, আমার আপা বল জোগাচ্ছে। তনুজা দাদির দিকে তাকায় না, চেয়ারটা মুছে পরপর ইভানের কাছে চলে গিয়ে বলে, বসুন। হুম। ছোট করে প্রতি উত্তর দেয় ইভান। 3টা বেডরুম আর একটা বসার রুম, যেখানে এক পাশে পুরনো একটা ডাইনিং টেবিল আর এক পাশে একটা সিঙ্গেল খাট পাড়া। এখান থেকে ছোট্ট কিচেন সরাসরি দেখা যায়। তনুজার চোখ ঘুরিয়ে ঘুরিয়ে নজর লাগে, সব কিছুতে কেমন যেন আলগা ধুলো জমেছে, দাদির বয়সের ভারে ধুয়ে মুছে রাখতে পারে না। তনুজা থাকাকালীন পুরনো আসবাস হলেও ঝকঝকে তকতকে করতো। ইভানের সমস্ত নাস্তা দেওয়া হয় দাদি নিজে হাতে বানানো নারকেল নাড়ু আর মোয়া, সাথে ইভানের আনা মিষ্টি ফল সাজিয়ে তনুজা ইভানের সামনে দেয়। গোধূলির লগ্ন, রক্তিম আকাশ, হাতির ঝিলে বন্ধুদের সাথে বসে আছে দিব্য, হাতে তার বেনসন সিগারেট। সিগারেট ফুঁকাচ্ছে এমন সময় লিমন দিব্যর কাছে হাত রেখে বলল, আই দিব্য, দিব্য। হুম। অস্ফুট স্বরে সাড়া দেয় দিব্য। লিমন দিব্যর দিকে আরেকটু ঝুঁকলো, ইশারা করে ফিসফিসায়, ওদিকে দেখ দেখ। ঠোঁটের ভাঁজে সিগারেট চেপে উদার চোখে আকাশপানে চেয়েছিল দিব্য। লিমনের এভাবে ফিসফিসানিতে বিরক্ত হয়ে সে রাগী স্বরে বলে, কি বল বাল, মেয়েদের মতো গা ঘেঁষে ফিসফিস করে বলা বাদ দে, দুহাত দূরত্বে সরে বস। আর কি হয়েছে? লিমন সোজা হলে বলে, ওই দিকটায় তাকা, ওটা না তোর কাজিন না, নীতি না কি যেন নাম, ওটা সেই নীতি না? দিব্য সচকিত ঘুরে ঘাড় ঘুরিয়ে চাইল, নীতিকে দেখে কপাল গুছিয়ে আসে দিব্য। লিমন ফের শুধে, পাশের ছেলেটা কে? পরপর দিব্যর চোখ যায়, নীতি আর একটা ছেলে পাশাপাশি দাঁড়িয়ে আছে। নীতির কাঁধে ব্যাগ, হাতে বুকের সাথে ধরা একটা বই। পাশের ছেলেটার সাথে হেসে হেসে কথা বলছে। দিব্যর মধ্যে কোনো ভাবান্তর দেখা যায়নি। সে উত্তরে বলে, জানি না। দিব্য ওর মতো সিগারেটে সুখ টান দিতে ব্যস্ত। আজকাল সিগারেটেও সুখানুভূতি আসে না তার। নীতি আর ওর বয়ফ্রেন্ড রিফাত ঝিলের ধারে হাঁটছে আর বিভিন্ন গল্প করছে। হঠাৎ হাঁটতে হাঁটতে নীতির চোখ যায় খানিকটা দূরত্বে থাকা দিব্যর দিকে। দিব্য মুখটা উঁচু করে সিগারেটের ধোঁয়া ছেড়ে সেদিকে তাকাইতে নীতির সাথে চোখাচোখি হয়ে যায়। নীতি ভুরু কুঁচকে এদিক ওদিক তাকায়। দিব্যর দিকে তাকে নীতি ভাব নিয়ে বাম হাতের 2 আঙ্গুলে নিচের পাতলা গোলাপি ঠোঁটের উপর রাখল। এই দেখে দিব্য ভড়কালো। ন্যানো সেকেন্ডের মধ্যে দিব্যর অবচেতন মনোভাব, নীতি ফ্লাইং কিসটি ছুড়ল নাকি ওভাবে ঠোঁটের উপর আঙ্গুল। দিব্যর চোখ জোড়া বিস্ময়ে কপালে উঠে গেলে নীতি ভুরু জোড়া কুঞ্চিত করে মুচকে হাসে। পরপর ঠোঁটের উপর থেকে আঙুল সরিয়ে আকাশের দিকে মুখ করে ধোঁয়া ছড়ার ভঙ্গি করে দিব্য ভ্যাবাচ্যাকা খায়। দিব্য সিগারেট খাচ্ছে সেটা দেখে ফাজলামি করে সিগারেটের ধোঁয়া ছড়ার অ্যাক্টিং করছে নীতি। আচমকা অমন ভাবনায় আসায় দিব্য নিজেকে কয়েকটা গালি দেয় মনে মনে। দিব্য বসা থেকে উঠে দাঁড়ায়, 2 হাতে প্যান্ট ঝেড়ে বলতে থাকে, আমি গেলাম, কাজ আছে আমার। এই বলে একপাশে দাঁড় করানো বাইকের দিকে এগিয়ে যায় দিব্য। নীতি ওর ফ্রেন্ডকে উদ্দেশ্য করে হেসে বলে, রিফাত,
সন্ধ্যা হয়ে এসছে, আমি আসছি, ভালো থেকো। রিফাত বিনিময়ে আলতো হেসে বলে, ওকে ম্যাম, তুমি ভালো থাকবেন, মাঝে মাঝে ফোন দিও। নীতি ঘাড় নেড়ে বলে, শিওর। রিফাত অফার করে। নীতি কিছু মনে না করলেও, চলো তোমাকে ড্রপ করে যাই, আমি ফ্রি আছি। নো থ্যাঙ্কস, ওই যে দেখছো না, ওটা আমার কাজিন, আমি ওর সাথেই চলে যেতে পারবো, বাই। নীতি ব্যতিব্যস্ত হয়ে বলল। রিফাত বলে, ওকে বাই, টেক কেয়ার। নীতি বড় বড় পা ফেলে এগিয়ে যায়। দিব্য বাইক ইঞ্জিন চালু করছে, একটু দূরে নিতে রাখে। ওয়েট ওয়েট। দিব্য ঘাড় ঘুরিয়ে দাঁত কটমট করে তাকায়। নীতি কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলে, বাসায় যাচ্ছ, চলো আমিও যাব। দিব্য মোটা মোটা চোখে তাকিয়ে কটমট গলে জানায়, আমি বাড়ি যাচ্ছি না, আর গেলেও তোকে এই বাইকে চড়াতাম না, যা হোক। নীতি দৃষ্টি শুরু করে তাকায়, প্রশ্ন করে, কেন? দিব্য কেনর উত্তর দেয় না, বলে, কথা বলে সময় নষ্ট না করে সিএনজি দেখ, আমি গেলাম। নীতি হেই হেই করে ওঠে, এই না না, থামো থামো, সন্ধ্যা হয়ে আসছে, বাসায়, দ্রুত বাসায় যেতে হবে, প্লিজ প্লিজ। নো নেভার। হোয়াই? দিব্য দাঁতে দাঁত পিষে বলে, আই নট ইন্টারেস্টেড টু সে ইউ। বলতে হবে না, জলদি নিয়ে চলো, তাতেই হবে। বললাম তো সিএনজি দেখো। ধমক দিয়ে বলে দিব্য। নীতি বলে, টাকা নেই, ভাড়া হবে না। বই কিনতে গিয়ে সব টাকা শেষ হয়ে গেছে, ব্যাগ ভর্তি বইয়ের। এই দেখো হাতে। হাতের বইটা তুলে ধরে দিব্যর সামনে। নীতির হাতে শীর্ষেন্দু মুখোমধ্যে দূরবীন বই। দিব্য ভুরু নাচি বলে, মিথ্যে বলা বাদ দে। আমাকে না দেখলে তখন কি করতিস? আমি না থাকলে বাসায় যাওয়া লাগতো না। দিব্য পরবার বাইক স্টার্ট দিতে থেমে যায়। সুন্দর করে টাকা নেই মিথ্যেটা বলেও লাভ হলো না। নীতি হাত পা ছুঁড়ে কাঁদো কাঁদো ফেস করে বিড়বিড় করে বলে, খাটাস একটা, কিচ্ছু বোঝে না। নীতি গাল ফুলিয়ে রাস্তার পাশে এসে দাঁড়ায়। এমন সময় বাইকের হর্ন শুনে চকিত তাকায়। দিব্য বাইক নিয়ে ফিরে আসে। নীতির সামনে বাইক থামিয়ে আদেশের সুরে বলে, উঠ। নীতি খুশিতে গদগদ হয়, তবে বাইকের কপর রাগ ধরে মুখে ভার করে রাখে। গাল ফুলে বলে, লাগবে না, তুমি যাও, আমি একাই চলে যেতে পারবো। দিব্য ধমক দিয়ে তিরিক্ষি গলা বলে, নাটক বাদ দিয়ে উঠে বস। আর একটা কথা বললে কিন্তু সত্যি তোকে ফেলে রেখে যাব। আর দিদুনের কানে এও খবর দিব যে তার আদরের নাতনি একটা ছেলের সাথে ঘোরাঘুরি করছে। নীতি থমকায়, বিস্ময় নিয়ে ঠোঁটে আওড়া, হোয়াট? এটা নানুবাবুকে বলার কি আছে? ও আমার ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড। তুই উঠবি নাকি আমি চলে যাব? এই বলে দিব্য বাইক চালু করে। নীতি তড়িঘড়ি করে উঠে বসে। ফাঁকা ঢোক গিলে বলে, সবসময় এমন ধমকিয়ে কথা বলে কেন? একটু ভালো করে বলতে কি সমস্যা তোমার? আর আমার জাস্ট ফ্রেন্ড, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একসাথে পড়ছে, ও বুয়েটে পড়ে। নীলক্ষেতে বই কিনতে গিয়ে হঠাৎ ওর সাথে দেখা, অনেকদিন পর দেখা, তাই ঘুরতে ঘুরতে এখানে আসা, ব্যাস এইটুকু। নীতি একা একাই কৈফিয়ত দিয়ে যাচ্ছে। দিব্য হাসি পায়। সে তো এমনি দিদুনকে বলবে বলে ভয় দেখাচ্ছিল। নীতি যে সত্যি সত্যি ভয় পাবে তা ভাবেনি। নীতির ভয় পাওয়া দেখে মনে মনে পৈশাচিক আনন্দ পায় দিব্য। ইভানের ভীষণ রাগ হচ্ছে, এখানে এসে এভাবে আটকে যাবে কমিশকেলও ভাবেনি। সুফিয়া বেগম সন্ধ্যায় নূরজাহানকে ফোন করে অনুরোধ করেছেন আজকের রাতটা ওদের দুজনকে এখানে রাখতে। 1.5 ঘন্টার পথ আসতে আসতে গোধূলি হয়ে যায়, আবার যদি রাতে চলে যায় এটা সেটা বলে অনুরোধ করে। অবশেষে নূরজাহান বেগম রাজি হন আর ইভানের সাথে ফোনে কথা বলতে থাকেন। ইভান ইচ্ছের বিরুদ্ধে গিয়ে অবশেষ থাকতে। একটু আগে তনুজা ওর রুমে তুলে রাখা সবচেয়ে দামি চাদর, পরিষ্কার চাদরটা বিছানায় পরিয়ে দেয়। রাতের খাওয়া দাওয়ার কিছুক্ষণ শেষ হতে ইভান বিছানায় শুয়ে ফোন স্ক্রল করে। দাদির রুমে তনুজা দাদির কোলে মাথা রেখে 2 হাত কোমরে জড়িয়ে ধরে শুয়ে আছে। সুফিয়া বেগম তনুজার চুলের মধ্যে হাত বুলিয়ে দিচ্ছে। দাদি আদুরে গলায় এটা ওটা শুধরাচ্ছে। তনুজা চোখ দুটো বুজে হাঁ হু করছে। সুফিয়া বেগম বললেন, তোরা যে আজকে আসবি তা তো জানতাম, কিন্তু তোর দাদি শ্বশুর যে বলেছিল 2 দিনের মধ্যে পাঠাবেন, তা আসার আগে একবার ফোন দিয়ে আসতে পারতিস। দাদির পেটে মুখ গুজে তনুজা বলে, ওভাবে শুয়ে বলে, আমি জানতাম না আজকে আসবো। উনি রাজি হতে দিদুন আজকেই বললেন। দিদুনও ভেবেছিল যদি রাজি না হয়, তাই আগের থেকে বলেনি তোমায়। আর ফোন দিয়ে বললে তুমি একা, অসুস্থ মানুষ ব্যস্ত হয়ে পড়তে, তাই বলেনি। এ অসুস্থ আর কি, বয়স হয়েছে, বিষ ব্যথা এসব তো থাকবে, জ্বর ঠান্ডা লেগেছে, ওষুধ খেয়েছে, কমে গেছে। তবে তোকে খুব দেখতে ইচ্ছা করছিল, তুই তো অভিমান করে ফোন টোন দিস না, তাই সামান্য জ্বর বাহানক দিয়ে তোকে দেখালো, বা তোর দাদি শাশুড়িকে বলে আসতে বলছি। একটু থেমে দীর্ঘশ্বাস ফেলে ফের বলে, আপা তুই কি এখনো আমার উপর রেগে আছিস? এই বিয়েতে মত দেওয়া, এই বিয়ে নিয়ে করে নিতে তোকে জোর করাতে তুই কি আমার উপর খুব বেশি অসন্তুষ্ট হয়েছিস? আমার উপর কি খুব বেশি অভিযোগ তোর? তনুজা নিরুত্তর। নাতনির চুলের ভাঁজে আঙুল চালাতে থাকে বৃদ্ধা। খানিকক্ষণ পর তনুজা ধরে আসা গলা বলে, জানি না দাদি, এই প্রসঙ্গ বাদ দিয়ে অন্য কিছু বলো।
আর আমার কারো উপর কোনো অভিযোগ নেই, সবই আমার কপাল। এটা হয়তো হওয়ারই ছিল, তাই আমি এসব নিয়ে আর ভাবি না, ভাবতেও ভালো লাগে না। আচ্ছা, এসব কথা এসব শুধাবো না। তা তনু, তুই কলেজে যাস না কেন? সেদিন রূপার সাথে দেখা হয়েছিল, তোর কথা বললো তুই নাকি বিয়ের পর একদিনও কলেজে যাসনি কেন? ওনার দিদুন পড়াতে চান না। ওয়াশরুমে যাচ্ছিল ইভান। এখানে রুমে অ্যাটাচ ওয়াশরুম নেই, বসার রুমের সাথে কমন ওয়াশরুম। তনুজা দাদির রুমের সামনে গিয়ে যেত, কথাটা কানে এসে ইভানের। সুপ্রিয়া বলে, তার নাচ জামাই কি বললো? নাচ জামাই কি না করে? ওনার সাথে এই নিয়ে কোনো কথা হয়নি আমার। আর ও বাড়িতে দিদুন যা বলে সবাই তাই করে। তাও তুই একবার নাচ জামাইয়ের সাথে আলোচনা করে দেখতে, আমার মনে হয় সে রাজি হবে। এত দূর পড়ে এসেছিস, আর 2 বছর তো, একটু কষ্ট করে সংসার সামনে ঠিক হয়ে যাবে। তনুজা নিশ্চুপ। ইভান পর পর সবটা শুনে। কিছুক্ষণ পর সুপ্রিয়া তাড়া দিয়ে বলে, তনু, ইভান একা রুমে আছে, এমনিতে নতুন জায়গা, আসার পর থেকে তো একলা আছে। তুই রান্না বান্না করলি, আবার খাওয়ার পর আমার কাছে এসে যা, রুমে যা। তনুজা দাদির পেটে মুখ এঁটে বলে, আজ তোমার সাথে থাকবো। দাদি মৃদু হেসে বলে, আদুরি গল বলে, পাগলি একটা, ছি, তা কেমন দেখে? যা শোনা। কিছুক্ষণ পর তনুজা উঠে দাঁড়ায়। সুপ্রিয়া তনুজার হাতে একটা নতুন লুঙ্গি আর গেঞ্জি ধরে দেয়। নাচ জামাইকে এটা দিও, রাতে পরে নিবে। কাপড় চোপড় তো কিছুই আনেন না, শার্ট প্যান্ট পরে ঘুমালে কীভাবে? তনুজা কপাল কুঁচকেছে। লুঙ্গি নিয়ে সব পরবেন? মনে মনে বলে তনুজা, তবে আর বাড়তি কথা না বলে হাতে নেই। হঠাৎ যদিও এভাবে বিরক্ত করে না সে। তনুজা হাতে নিয়ে পা পড়ে। তার মধ্যে দাদি জড়তা নিয়ে বলে, তোর বাবার সাথে একটিবার কথা বলবি না? খাওয়া সময় হলে তোর কথা, তোকে দেখতে চাইলো একবার। বাবা ঘন্টাখানিক আগে বাড়ি ফিরেছে। তনুজা তারপরে একটিবারের জন্য বাইরে যায়নি, সে এই রুমে ছিল। বাবা নামক মানুষটার জন্য তনুজা আজ এখানে রাত কাটাতেও রাজি হচ্ছিল না। অবশেষে দাদির সরল আবদার রাখতে রাতটা থাকতে রাজি হয়। ওই মানুষটার মুখ দর্শন করতে ইচ্ছে করছে না। নরম তনুজা মুহূর্তে কেমন শক্ত পাথর বনে গেল। দীর্ঘকণ্ঠে বলল, না, তাকে বলে দিও জন্ম দিলে বাবা হওয়া যায় না। বাবা হতে গেলে কিছু দায়িত্ব পালন করতে লাগে। সে তো দায়িত্ব পালন দূর, বরং তার জন্য আজ আমার এই অবস্থা। আমার সাথে যা যা ঘটেছে, এর পিছনে দায়ী যদি কেউ থাকে, তবে আমার মনে হয় সেই দায়ী। তার কারণে এই বাড়ি ছাড়তে হলো আমায়। অন্যের বাড়ি আশ্রয় নেওয়া কখনোই সম্মানে নেয়। তারপর বাবা তো দূর, সে তো একজন মানুষই নেই। ঘৃণা নিয়ে বলে তনুজা। থেমে গলার স্বর আর একটু কঠিন করে ফের বলে, তাকে বলে দিও আমি কখনো তার মুখ দেখতে চাই না। আমি শুধু আমার মায়ের মেয়ে। আমার চোখের সামনে এখনো আমার হারানো মায়ের কষ্টের ছবি ভাসে। আমার নিজের সাথে ঘটা সবটার জন্য তাকে ক্ষমা করতে পারলো, আমার মাকে অত্যাচার করা যার সাক্ষী আমার দুচোখ, এই জন্য কখনো তাকে ক্ষমা করতে পারবো না আমি। তনুজা আর বাক্য প্রয়োগ না করে প্রস্থান করে। তনুজা রুমে গিয়ে দেখে ইভান বিছানায় হেঁটে বালিশে হেলান দিয়ে শুয়ে ফোন স্ক্রল করছে। তনুজাকে হালকা হেসে এহেম করে। ইভান চোখ তুলে তাকায়। তনুজা বিছানা থেকে খানিকটা দূরত্ব বাড়ি বলে, ইয়ে মানে বাড়তি পোশাক তো আনা হয়নি, আর শার্ট প্যান্ট পরে ঘুমাতে অসুবিধা হয়, তাই এগুলো দাদি আপনার জন্য পাঠালেন। ইভান উঠে বসে তনুজার হাতের দিকে ভুরুকুটি করে তাকায়। তনুজা বিছানার একপাশে নামিয়ে রাখতে রাখতে বলে, এগুলো নতুন, এখনো ইউজ করা হয়নি, আপনি চাইলে পরতে পারেন। লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি। ইভানের কপালে ভাঁজ দৃঢ় হয়। চোখ দুটো কপালে তুলে দাঁতে দাঁত চেপে বলল, হোয়াট? মাথা খারাপ হয়েছে তোর মেয়ে? আমি কখনো লুঙ্গি পরছি? আশ্চর্য, লাগবে না এসব, নিয়ে যাও, আমি এমনি থাকতে পারবো, সমস্যা নেই। তনুজা মিনমিন স্বর বলল, আপনার ইচ্ছে, তবে এখানে থাকলেও ভেবে দেখতে পারেন। এই পোশাক পরে আবার কালকে যেতে হবে, রাতে শুয়ে থাকলে গুছিয়ে যাবে। ইভেনের গায়ে সাদা শার্ট ছিল, ব্লেজার আলনার সাথে ঝুলানো। তনুজার কথাটা যুক্ত। ইভান মাথা চুলকিয়ে ভাবে কি করবে। তনুজা কাঠের আলমারি খুলে প্লাজো আর কামিজ নিয়ে বেরিয়ে গেল। ইভান গেঞ্জি হাতে করলো, সাইজটা অনেক বড়, নিশ্চয়ই খুব ঢিলেঢালা। পরতে ইচ্ছে করলো না। লুঙ্গিটা হাতে করে দেখ ইভান। তার মধ্যে শাড়ি চেঞ্জ করে 3 পিস পরে রুমে এসে তনুজার দিকে ইভান তাকায়। মনে মনে আর হয়, সেদিন তোর শাড়ি পরা নিয়ে বলেছিলাম, আজ লুঙ্গি পরলে আমার মান সম্মানে 12টা বাজবে, লুঙ্গি খুলে যাবে। না না, লুঙ্গি ইম্পসিবল। ইভান হালকা কিছু বলে, ওগুলো রেখে দাও, লাগবে না, লুঙ্গি ঠিকঠাক পরতে পারবো না, সেসব প্রবলেম হবে। তনুজা বেড থেকে লুঙ্গি গেঞ্জি সরিয়ে রাখে। ইভানের মাথা গরম লাগছিল। মাথার উপর ফ্যানটা কচকচ শব্দ তুলে ঘুরছে, বাতাস গায়ে
খুবই কম লাগছে। ইভান পরপর শার্টের বাটন খুলে গা থেকে শার্টটা খুলে ফেলে। হঠাৎ পেছন দিকে ফিরে তাকাতেই তনুজা অসুস্থ হয়। তনুজার দৃষ্টি যায় ইভানের উদাম দেহে। ইভান শার্টটা খুলে এক হাতে নিয়ে উঠে রাখতে যাচ্ছিল। তনুজা পিছনের ঘরে দুজনের সামনাসামনি। ইভানকে এভাবে সামনে দেখে তনুজার অবচেতন মন অনেক কিছু ভেবে নেয়। তনুজার বুকটা দুরু দুরু কাঁপছে, বুকের ভেতর ধুকপুকুর করছে। তবে তনুজাকে ভুল প্রমাণ করে ইভান শার্টটা রেখে দেয়। পরপর প্যান্টের পায়ের কাছে কয়েকটা ভাঁজ দিয়ে গুটিয়ে রাখতে নাও এবার আপাতত প্রবলেম সলভ। এভাবে থাকো। আর এক রাতের তো ব্যাপার, রাতে বাইরে যাচ্ছি না যে খালি গায়ে কারোর সামনে পড়তে হবে। ফ্যান খুব আস্তে ঘুরছে মনে হচ্ছে না? গায়ে বাতাস লাগছে, প্রচণ্ড গরম। এভাবে শুয়ে পড়াই বেটার হবে। সকালে ঘুম থেকে উঠে শার্ট পরে নিও, তাহলে গোছানোর ঝামেলা নেই। তনুজা কিছু বলে না, দৃষ্টি নত করে থাকে। কিছু পর বড় বড় শ্বাস ফেলে লাইট নিভিয়ে শুয়ে পড়ে। এই বাড়িতে খাটটা এর তুলনায় অনেকটা বড়। তারপর দুজনের মাঝে থাকে বড় কোলবালিশ। এই রুমে কোলবালিশ নেই। এখন দাদির রুম থেকে কোলবালিশ আনতে যাওয়া সম্ভব নয়। তনুজা কেমন হাঁসফাঁস লাগছে। ইভানের চোখে ঘুম আসছে না। দুজনে চুপচাপ উল্টো শুয়ে পড়ল। দুজনের মাঝে কেমন স্থিরতা। ইভান রোজকার অভ্যাস, আজ একটা জিনিস বাদ পড়েছে। ইভান ধরে নেয় সেই জন্য বোধহয় এমন লাগছে। ওদিকে তনুজা শুয়ে নড়াচড়া করছে। চোখ খিচে বন্ধ করে রাখলে আজ আর ঘুম সহজে নামবে না। ভোরের আলো ফুটছে অনেকক্ষণ আগে। সকালে এক ফালি সোনালি নরম রোদ পর্দার ফাঁক ফোকর গলিয়ে রুমময় ছড়িয়ে পড়ছে। তনুজার নিঃশ্বাস আটকে আছে। ঘুমের মধ্যে নড়তে গিয়েও নিজের উপর ভারী অনুভব করছে। গলার দিকে কেমন সুরসুরি। পিট পিট করে চোখ তুলে তাকায় তনুজা। চোখ মেলে চাইতে চোখ জোড়া তার অস্বস্তি আর বিস্ময়ে বেরিয়ে আসার জন্যে। ইভানের মাথাটা তার বুকের উপর দেখে অস্বস্তি হয়। ইভান তনুজাকে আষ্টেপৃষ্টে দৌড়িয়েছে। শুধু তাই নয়, নিজের কোমল একটা হাত ইভানের পিঠে জড়িয়ে রাখা। এটা দেখে তনুজা আরেক দফা অবাক হয়। তনুজা তড়িঘড়ি করে ইভানের মাথাটা আলগোছে সরিয়ে বালিশের উপর দেয়। নিজের কোমর থেকে ইভানের হাত দুটো ছাড়িয়ে নেয়। ফট করে উঠে বসে তনুজা। তনুজাকে দেখে ইভান ওর পাশেই রয়েছে, বরং সে নিজের বালিশ ছাড়িয়ে ইভানের জায়গায় এসে রয়েছে। ঘন ঘন লম্বা শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করে নেয় তনুজা। অবিন্যস্ত খোলা চুলগুলো স্তর পায়ে খোঁপা করে। তামান্না ডায়াবেটিস রোগী হয়, রোজ সকালে হাঁটাহাঁটি করে। মায়ের সাথে দুই বোনে হাঁটছে। মাঝে মাঝে মায়ের সাথে মর্নিং ওয়াকে বেরোয় ওদের। কিছুক্ষণ হেঁটে নিতে দুই হাত কোমরে চেপে নিচের দিকে ঝুঁকে হাঁপাতে হাঁপাতে, উহ মাম্মাম, এত এনার্জি পাও কীভাবে? আমি তো একটু হেঁটে হাঁপিয়ে গেছি মাম্মাম, এখনও পুরোদমে হেঁটেই চলছে। আমার এদিকে পা দুটো আর নড়তে পারছি না। নিত্য আর নীতি বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়েছিল। হঠাৎ একটা ছোট্ট টুনটুনি পাখিকে রাস্তার একপাশে ছোট্ট গাছে উড়ে এসে পড়তে দেখে নিত্যর কথা মনে পড়ল। নিত্য বহু ধরে যাকে বল, ও আপু, তোমাকে তো বলাই হয়নি, বাড়ির দক্ষিণ সাইডে কিছুদিন আগে খসখসে গাছের পাতায় টুনটুনি বাসা দেখেছিলাম। শুধু তাই নয়, 3টে ডিম দেখছিল। চলো না গিয়ে দেখি বাচ্চা ফুটেছে কিনা। পাখি ডিমের কথা শুনে নীতিও কৌতূহল দমিয়ে রাখতে না পারে বোনের সাথে যায়। বাড়ির এই দিকটায় ছোট বড় আগাছা আর লতাপাতা ভরপুর। নিত্য অনুসন্ধানী চোখে খসখস সেই গাছটা খুঁজতে থাকে। তার পিছু নীতির পায়ের তলায় কিছু একটা পড়ে। নীতি পা সরিয়ে নেয়। একটু স্প্রে বাম বোতল দেখতে পায়। উৎসুক হয়ে আচমকা কেস পরিত পাটা বোতলের গায়ে লেখা দেখে কপাল কুঁচছে। নীতি দাঁত দিয়ে নিম্নুক্ত চেপে ধরে অস্ফুট স্বরে, ক্লোরোফর্মের স্পাম বোতল, এটা এখানে কি করছে? কে ফেলেছে? নীতি মাথা তুলে আশেপাশে তাকায়। সামনের উপর বরাবর নজর আসে ইভানের ব্যালকনিতে। এদিকে তো ইভানের রুম। সন্ধ্যা পেরিয়ে রাতের আঁধার নেমেছে অনেকক্ষণ আগে। মির্জা বাড়িতে লিভিং রুমে বসে আছে শিরিন, তামান্না তার দুই মেয়ে। গল্পের আসর জমেছে গমগমে অবস্থায় লিভিং রুম জুড়ে। মাগরিবের নামাজ শেষে দীর্ঘক্ষণ তসবিহ পাঠ করে জায়নামাজ ছেড়ে ধীর পায়ে হেঁটে সেখানে উপস্থিত হন নূরজাহান বেগম। মুখে তার গম্ভীরতার ছাপ। এসে নিজের বর্ধাধিকৃত সিঙ্গেল রাজকীয় সোফায় বসেন। নিত্য দুই বোন ফোন স্ক্রল করছে আর একে অপরের কিছু দেখিয়ে এসে লুটোপুটি খাচ্ছে। নূরজাহান অসন্তুষ্ট চাহনি সেদিকে তাকালেন। নামাজ কালাম নাই, সারাক্ষণ কি একটা যন্ত্র পাইছে তাই নিয়ে পড়ে থাকো। কি যে আছে ওর মধ্যে তা আল্লাহই মালুম।
এদের বলে কী লাভ, মায়েরা ঠিক মতো শাসন করে না, 2 দিনের বাচ্চার হাতে তুলে দেয় মোবাইল, তারা তো এতে আসক্ত হবে। মনে মনে আওড়ালেন নুরজাহান বেগম। তার মধ্যে ভাবনায় সুতোয় টান পড়ে মেলি কোমল স্বরে ডাকে, দিদুন। ভাবনা থেকে বেরিয়ে পরপর পাশে তাকাতে চায়ের কাপ হাতে দাঁড়িয়ে তনুজাকে দেখতে পায়। ভাষা শান্ত দুচোখ, গোধূলির অস্তমিত সূর্যের মতন মুখ, কত মুখশ্রী, মায়াবী সৌন্দর্য, জড়ানো মুখশ্রী, অথচ তার আড়ালে কোথাও যেন তীব্র বেদনা বিষাদ লুকিয়েছে। মেয়েটা কেমন সবসময় স্নান মুখে থাকে। বৃদ্ধার এই মেয়েটার প্রতি আলাদা একটা মায়া হয়, তবে বাইরে কাঠিন্যভাব বজায় রেখা যেন তার ধাতে। তাই চাইলেও মমতাটা সহজে প্রকাশ করতে পারে না। তনুজা মিহি গলায় ডাকে, দিদুন আপনার চা। হুম বলে হাত বাড়িয়ে কাপটা দিল। চায়ের চুমুক বসিয়ে শুধল, তো তোমার দাদির শরীর এখন কেমন? জ্বর-টর কমেছে নাকি? আছে, ঠিক মতো ওষুধ খাচ্ছে তো? সকাল 10টার মধ্যে ইভান তনুজা চলে এসেছে। ইভান ব্যস্ত ফ্রেশ হয়ে অফিসে যায়। তনুজা উত্তর বলে, জ্বর সেরেছে, হালকা ঠান্ডা আছে, ওষুধ নিচ্ছে, এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। কালকে রাতে দাদুভাই জোর করে থাকতে বলেছিলাম, সে সাধারণত আমার কথা ফেলে না, তাই রাজি হয়েছে। তা থাকার জন্য এই নিয়ে তোমার উপর রাগ দেখায়নি তো? চোটপাট করেনি? তনুজা ঘাড় নাড়িয়ে বলে, কই না তো, তেমন কিছুই বলেনি। আচ্ছা। পরপর তনুজা নাস্তা, পকোড়া আর পেঁয়াজু টি টেবিলের উপর রাখে। শিরিন, সুলতানা আর তামান্না পাশাপাশি বসা ছিল। তনুজার নাস্তা দেখে চলে যেতে নিবে সেই সময় শিরিন আদুরে গলে বলে, তনুজা কোথায় যাচ্ছ? বসো তুমি। তনুজা হালকা হাসার চেষ্টা করে বলে, আন্টি আপনারা নাস্তা করুন, আমি রুমে যাচ্ছি, একটু কাজ ছিল। শিরিন অমায়িক হাসি দিয়ে বলে, বসতে পরে করে নিও, এখন সবাই চাই একসাথে নাস্তা করো। অগত্যা তনুজা নীতির পাশে বসলো। নূরজাহান গলা খাঁকড়ি দিয়ে বলল, আন্টি কি? তোমার তো শাশুড়িদের মা ডেকেছি, চাচির সাথে চাচিমা ডেকেছি, তোমার নিজের শাশুড়ি নেই, তার ছোট বৌমা ইভানের মায়ের থেকে কম নয়। ইভান তাকে মামুনি বলে, তুমিও তাই বলো। এই কাছের মানুষদের আন্টি ডাকা কেমন যেন পরপর ঠেকে আমার কাছে। কিছুক্ষণ পর সবাই যখন স্ন্যাক্স খেতে ব্যস্ত, এমন সময় দিব্য গটগট পা ফেলে সিঁড়ি ভেঙে নামছে। আঙ্গুলের মাথায় তার বাইকের চাবি। নিচে নামতে গিয়ে সবার মাঝে বসে থাকা তনুজার দিকে নজর পড়ে। কোনা চোখে তনুজাকে পরখ করে যাচ্ছিল। হঠাৎ দিদুনের ডাকে তার পা থেমে যায়। দিদুন হাঁকছে বলে, দিব্য দাদুভাই কোথায় যাচ্ছ? বাইরে কাজ আছে। দিদুন তেড়া করে বলে, বাইরে যাচ্ছ সে তো দেখতেই পাচ্ছি, তবে কাজে নয় অকাজে যাচ্ছ। কাজ তো তোমার সেই একটাই, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া, কেনাকাটা করা, সবাইকে রেস্টুরেন্টে নিয়ে খাওয়ানো, একসাথে ফুটানি করে বেড়ানো। তার সবাইকে খাওয়ানো ঠিক আছে, কিন্তু কতদিন বাপের টাকায় ফুটানি করে বেড়াবে? এবার নিজে কামাই রুজি করো, তাই না? এমনিতে ইদানিং মেজাজ একটু বেশিই চটে থাকে তার। আর দিদুনের কথা বলতে গেলে হুড় করে মেজাজ এক লাফে 5 গুণ বেড়ে যায়। দিব্য ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলে, অন্য কিছু বলার থাকলে তাড়াতাড়ি বলো, শুধু শুধু মেজাজ বিগড়ে দিও না। দিব্যর উপস্থিতি টের পেয়ে সাথে সাথে নিজেকে গুটিয়ে শামুকের মতো গুটিয়ে নেয়। দৃষ্টি নিবন্ধ রেখে জড়সড় হয়েছে। নীতির দৃষ্টি আটকে আছে দিব্যর পানে। সাদা টি শার্ট, গায়ের উপর আকাশি রঙের শার্ট। শার্টের সবগুলো বোতাম খোলা, ফ্যানের বাতাসে শার্ট বাতাসে উঠছে। আকাশি গাবিডিয়ান প্যান্ট, সাদা কেস। নীতি যেন পুরোই ফিদা, পলক নড়ছে না। দিদুন গলার স্বর কিঞ্চিত নামিয়ে বলল, এসো দাদুভাই নাস্তা করবে। সবাই নাস্তা করছে। দিব্যর ইচ্ছে ছিল না, তবে কেন জানি বিরক্ত না করে এগিয়ে গেল। মায়ের পাশে ফাঁকা আসনে ধপ করে বসে পড়ল। দিব্য ঠিক সামনাসামনি তনুজা, যে কিনা পায়ের আঙ্গুল দিয়ে ফ্লোর খুঁটাচ্ছে আর ভেতরে ভেতরে হাঁসফাঁস করছে। দিব্য ঠোঁট কামড়ে কোনা চোখে তনুজাকে লক্ষ্য করলো। দিদুন ফের বলল, তা বলি কি দাদুভাই, ভবঘুরে জীবনযাপন না করে তুমিও অফিসে যাও, বাপ ভাইয়ের সাথে ব্যবসা সামলাও। বেশ আদুরে গলায় দিদুন বলে। উপস্থিত সবাই ভেবেছিল দিব্য রেগে যাবে, খেপে কিছু বলবে, তবে সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে দিব্য পেঁয়াজু মুখে পুড়ে নেয়। শান্ত গলা বলে, আমি বিসিএস দেবো, প্রস্তুতি নিচ্ছি, অফিস জয়েন করা সম্ভব না আমার পক্ষে। দিদুন দীর্ঘশ্বাস ফেলল। হঠাৎ মস্করা করে বলল, আচ্ছা যা ভালো বুঝো করো, তবে একটা কর্ম তো করতে হবে, বিয়ে শাদী করতে হবে। তবে দাদু ভাই, তোমাকে নিয়ে আমি তো চিন্তায় আছি। তোমার যে মেজাজ, তোমার রাগ ধার সহ্য করে কোন মেয়ের পক্ষে থাকা একটু নয়, অনেক বেশি অসম্ভব। তাই বলছি রাগটা একটু কমা, তা না হলে বউ থাকবে না। আর আমাদের সময় পাও নিজের স্বামীর মুখ ঝামটা ধমক খেয়ে পড়ে থাকবে। এখনকার সময় কিন্তু পুরো আলাদা, তাই আগেই সাবধান করছি। ঠান্ডা
রাখার চেষ্টা করো। দিব্য কপালে স্পষ্ট বিরক্তি ভাব, তবে কিছু বলে না। নীতি উঠে গিয়ে নূরজাহানের সোফায় হাতলের উপর বসে পড়ে, দু হাতে গলা জড়িয়ে ধরে। জানো নানি ভাই, সাইকোলজি বলে যদি কোনো ব্যক্তি ঘন ঘন রেগে যায় তাহলে বুঝতে হবে তার জীবনে ভালোবাসার মানুষের প্রয়োজন। এই যে আমাদের ছোট মির্জা সবসময় রাগি মুডে থাকে, তার একমাত্র কারণ হলো তার জীবনে ভালোবাসার মানুষের বড্ড অভাব। তাই বলছি ওকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। হ্যাঁ, আর একটা ধৈর্যশীল মেয়ে খুঁজে এনে দাও। ৭ চর দিলেও যেন রাগ কাটবে না, আর কোনো কিছু জায়গায় সহজে লাগবে না। বকলে হেসে উড়িয়ে দিবে, গায়ে মাখবে না। দিব্য নীতির দিকে চোখ গরম করে চাইল। নীতি মুখ ভেঙচি কেটে ওদিকে নৃত্য কপাল কুঁচিয়ে সরু চোখে তাকিয়েছে। আপু, তুমি কি ইনডাইরেক্টলি তোমার নিজের কথা বললে? নীতি খুক খুক করে কেসে উঠল। নিত্য বিজ্ঞের মতো মুখাবেগ করে বলতে থাকে, না মানে তুমি নিজেই তো এই গুণ সম্পূর্ণ। এই যে মাম্মাম নিজেই বলে তোমার গায়ে গন্ডার চামড়া, হাজার বকলেও গায়ে লাগে না তোমার। নীতি থতমত খেয়ে যায়, তার বোনটা হয়েছে আর এক পাকনা, সব কিছুতে গোয়েন্দাগির স্বভাব। নীতি চোখ পাকিয়ে বোনের দিকে তাকায়, বোনের কান মলে দিতে ইচ্ছে করছে। ইস কি যদি ক্রাশের সামনে কিনা এমন করে পেঁচালো, আর নাকি গন্ডার চামড়া। এই রাগে ক্ষোভে নীতি কচু গাছের সাথে ফাঁস দিতে ইচ্ছে করছে। পরপর নিতেই নিজের মাথায় মনে মনে চারটি মারে, ফাঁস দেওয়ার জন্য তো গাছ পেল না, কচু গাছ। নীতি সোজা হয়ে বসে অল্প স্বল্প কপট রাগ দেখে ফেলে, নিত্য বেশি হচ্ছে কিন্তু। আমাকে বলছিস তুই নিজে, মাম্মাম যখন তোকে বকে তখন কত কি বলে। বলবো বলবো সবার সামনে। নিত্য মুখটা চুপসে যায়। দিব্য সোফায় গা এলিয়ে দিয়ে দু হাতে শার্টের কলার ঠিক করতে করতে আয়েশ করে বসে, মুখের সামনে খাবার চিবুতে চিবুতে তনুজাকে দেখছে। তনুজা অনেকক্ষণ এদিকে না তাকিয়ে ওভাবে দৃষ্টি নত করে থাকতে পারে সেও দেখতে চায়। দিব্যর খুব জানতে ইচ্ছে করছে তনুজা কি ইভানকে মেনে নিছে। দিব্যর প্রতি কি তার কি কোনো অ্যাফেকশন নেই? ওই কয়দিনে সব দুর্বলতা উবে গেছে, নাকি তনুজা দিব্য থেকে পালাই করে পরিস্থিতির জন্য? ওদিকে তনুজা হাঁসফাঁস বাড়ছে বয়সী কমছে না। তনুজা সিক্স সেন্স বলছে দিব্য তার দিকে তাকিয়েছে। তনুজা বড় বড় শ্বাস ফেলে ফট করে উঠে দাঁড়ায়, জোর করে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে ঠোঁট ওড়ায়। আমি তো ভুলেই গেছিলাম, সন্ধ্যার দিকে দাদিকে কাছে ফোন করার কথা ছিল। দাদি নিশ্চয়ই অনেকবার ফোন করেছে, আমি আসছি। কথাটা গুছিয়ে মিথ্যে বলতে পেরেছে তা জানে না তনুজা, তবে এখান থেকে ওঠার জন্য হলেও প্রস্থান করবে। তনুজা যাওয়ার আগে দিব্য রাগে ভেতর ভেতর হিস করে টেবিলের উপর থেকে পানির গ্লাস নিয়ে এক ঢোক গ্লাস ফাঁকা করে, তারপর গ্লাস করে টেবিলের উপর হনহন বেড়ে যায়। দিব্য এহেন আচরণে কেউ অবাক হয় না, কারণ মির্জা বাড়ির ছোট ছেলের সাফায়ান দিব্য মির্জার এই স্বভাবের সাথে সবাই অভ্যস্ত। তামান্না ফোনের গ্যালারি নিয়ে একটা ছবি বের করতে শিরিন সামনে ধরে, ভাবি দেখো তো ছেলেটা কেমন, নীতির সাথে কেমন মানাবে। কালো শার্ট প্যান্ট পরা, উপরে সাদা অ্যাপ্রন, গলায় স্ট্রেথোস্কোপ, লম্বা চওড়া সুদর্শন এক যুবক ছবি। শিরিন মৃদু হেসে বলে, বাহ সুন্দর তো, নীতির সাথে বেশ মানাবে। তামান্নার মুখে হাসি প্রশস্ত হলো। নীতির বাবার বন্ধু ছেলে, সদ্য এমবিবিএস পাশ করেছে, কিছুদিন হলো ইউকে যাবে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো। ওনার নীতিকে চেনে। নীতির বাবাকে নাকি বলেছে ছেলের জন্য নীতিকে দেখতে আসবে। ছেলে বিদেশে যাওয়ার আগে বিয়েটা দিতে চান। পূর্ণিমার চাঁদে যেন গ্রহণ লাগলো। নীতির ফর্সা মুখে তৎক্ষণাৎ অন্ধকার নেমে এলো। সে উঠে দাঁড়িয়ে কটমট গলে বলল, ও মাম্মু, তুমি এক্ষুনি বিয়ে দিতে পারবা? আমি মাস্টার শেষ করব, দেন বিয়ে শাদি আগে নয়। সেখানে এখনও অনার্সের শেষ হয়নি, তাই তাদেরকে নিষেধ করে দাও। এই বলে নীতি বড় বড় কদম ফেলে চলে যায়। পিছু থেকে কানে এসে, মেয়ে যাব তা বলে না বলে বিয়ের আগে এরকম করে। দিন যাচ্ছে, বয়স হচ্ছে, কমছে না বাড়ছে। ছেলে ভালো হলে জামাইকে কথা বলতে হবে। নানুমা মাকে আরো উস্কে দিচ্ছে। নীতির ফুরফুরে মেজাজটা হুট করে দিব্যর মতো খারাপ হয়ে গেল। নীতি ভাবতে থাকলো, তার কি দিব্যর ছোঁয়া লাগলো নাকি? তা তো হুটহাট রাগ নয়। দিব্য রেগে যাওয়াতে ব্যামো তো সেও আক্রান্ত হলো। পরের দিন সকাল 8:30। শাওয়ার নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের হাতা ফোল্ড করতে ব্যস্ত। তনুজা স্ট্র পায়ে রুমে আসে। আয়নায় দুজন চোখাচোখি হয়। স্কাই কালারের শার্ট আর কালো প্যান্ট ইন করা। পরপর তনুজা দৃষ্টি ঘুরে নেয়। তনুজা কিচেনে ছিল, হঠাৎ নৃত্য গিয়ে বলল, ভাইয়া তোমারটা কে ডাকছে? যার যাপনায় অবাক হয়েছে, ডাকছে কিন্তু কেন? তনুজা হাতের
কাজ চালিয়ে যাচ্ছিল। সেই সময় শিরিন তাড়া দিয়ে তনুজাকে উপরে যেতে বলে। তনুজা এখন কি বলে শুধরাবে ভেবে পাচ্ছে না, কি জন্যই বা রেখেছে এই ভেবে দিশেহারা। এর মধ্যে কালো ঘড়িটা হাতে পড়তে পড়তে ইভান বলে, রেডি হয়ে নাও। তনুজার চোখ কপালে তুলে জিজ্ঞাসার দৃষ্টিতে শুধু আমতা আমতা করে শুধু, রেডি হবো? কিন্তু কেন? কোথায় যাব? ইভান নির্বিকার কণ্ঠে বলে, কলেজ। তনুজা বোকা বোকা চোখে ইভানের পানে থাকায়। ইভানের ম্যান পারফিউমে পুশ করে গায়ে মাখছে। কিছু সময় নিয়ে তনুজা নির্বোধের মতো বলে, কলেজে মানে? কিন্তু কেন? তনুজার দিকে ঘুরে দাঁড়ায়। দুই ভ্রুয়ের মাঝে ভাঁজ ফেলে বলে, কলেজে কেন মানুষ পড়াশোনার জন্য। তুমিও সেজন্য যাবে। তনুজা এতক্ষণে বুঝলো, তবে কিছু ভেবে সে দ্বিধায় পড়লো, ঠোঁটে আওড়ালো, মানে আপনার দিদুন তো কলেজ যেতে বারণ করছে, পড়াশোনা বাদ দিতে বলছে। দিদুন কি করছে, কি বলছে সেসব আমি শুনতে চাই না। তুমি পড়াশোনা করতে চাও কিনা বলো। বিস্ময়ে তনুজার চোখ কোঠর থেকে বেরিয়ে এসার উপক্রম। সে তো পড়তে চায়, কিন্তু তার জন্য এই বাড়িতে অশান্তি হোক সে চায় না। না জানি দিদুন আবার কি বলে। এই নিয়ে তার এক রাজ্য সমান ভয় ডর। দ্বিধাদ্বন্দ্বে থাকা তনুজা সরল স্বীকারোক্তি দেয়, গান নাড়ি হ্যাঁ সম্মতি দেয়। ইভেন তারা দেখে বলে, দ্রুত রেডি হয়ে নাও, আমার সময় নেই, তোমাকে নামিয়ে দিয়ে অফিসে যেতে হবে। আপনার দিদুন, উনি যদি রাগ করেন? না মানে ওনাকে না বলে আগে একবার বলে নিলে ভালো হতো না? ইভান রুম থেকে বেরিয়ে যেতে বলে, দিদুনের সাথে এই নিয়ে আমার কথা হয়েছে, তোমাকে অত চিন্তা করতে হবে না, তুমি রেডি হও। তনু তো তাজ্জব বনে গেল। উনি কখন কথা বলে? আর যেচে নিজ থেকে কি করে সম্ভব? সেদিন রাতে পড়াশোনা নিয়ে তনুজার দাদির কথা শুনেছিল ইভান। তখন থেকে মনে মনে ভেবেছিল বাড়িতে গিয়ে দিদুনকে বোঝাবে। সে চায় না একটা মেয়েকে সংসারে ঘানিটা নিয়ে পড়াশোনা বাদ দিতে। একজন এডুকেটেড মানুষ কখনো এটাকে সাপোর্ট করবে না। তাই ইভান কাল রাতে বাড়ি ফিরে দিদুনের সাথে কথা বলছিল। সে তো সহজে রাজি হচ্ছিল না, তবে অনেক করে বুঝিয়ে সুঝিয়ে বলার পর রাজি হয়েছে। তবে শর্ত সাপেক্ষ, বাড়ির বউ বাসে ট্রামে যেন যাতায়াত না করে। বাড়ির গাড়ি স্বয়ং ইভান যেন তাকে পৌঁছে দেয়। ইভান অগত্যা রাজি হয়েছিল। খাবার টেবিলে বসে নীতি আর নিত্য দুই বোন কানে কানে ফিসফিস করছে, তাই নূরজাহান বেগম ধমক দিলেন। নীতি সোজা হয়ে বসলেন। নীতির মনে হচ্ছে বোন সত্যি খুব বুদ্ধিমতী, আর আর বোন একজন ভবিষ্যৎ সিআইডি অফিসার হচ্ছে কনফার্ম। ওইটুকু মাথাতে এত বুদ্ধি আসলো কই থেকে? তারা দুই বোন গোপন মিশনে নেমেছে। মিশন সাকসেস হলে সবার সামনে পর্দা উন্মোচন করবে। এক্ষেত্রে পুরো ক্রেডিট আসলে নিত্যর। নাস্তা করে তনুজা আড়ালে নূরজাহান বেগমের দিকে চাইলো। দুদিনে মুখটা বেশ গম্ভীর। তনুজা বুঝতে পারলো দিদুনের মন থেকে রাজি না। নিজ্ঞাত ইভান জোর করে রাজি করছে। নূরজাহান মুখ অন্ধকার বলে, শোনো মেয়ে, পড়াতে দিচ্ছি বলে আবার সাপের পাঁচ পা দেখো না। তুমি এবারই বউ, বাড়ির মান সম্মান তোমার সাথে জড়িত। এমন কিছু করো না উম, যাতে করে মান সম্মান খুলে যায়। কলেজে যাও, তবে কাল কোন বেয়াল্লাল্লা করছো এসব খবর যেন ভুলে যেও না, কানে আসে না, সাবধান করে দিলাম। আর হ্যাঁ, দাদুভাই অফিস যাওয়ার পথে দিয়ে আসবে, আর ছুটির আগে কল করে বাড়ির গাড়ি বা দাদুভাই গিয়ে নিয়ে আসবে। অনেকদিন কলেজ ক্যাম্পাসে পা দিয়ে প্রাণ ভরে শ্বাস নেয় তনুজা। প্রিয় বান্ধবীর সাথে কলেজে যেতে থাকে। পরপর দুইটাই ক্লাস শেষ হয়, আর একটা ক্লাস আছে। শেষ ক্লাস করে নতুন জয়েন করা মিস রূপা এক্সাইটেড হয়ে বলতে থাকে, জানিস তো মাই মাইক্রোলজি নিউ মিস না, খুব স্মার্ট, সুন্দরী, একেবারে ডানাখানা পরিণত। ছেলেরা তো এক একটা মিসের উপর ক্রাশ খেয়ে বসে আছে। পড়া বুঝিয়ে বাদ দিয়ে অধিকাংশ ছেলে হা করে তাকিয়ে থাকে। তবে মিসের ড্রেস আপ মার্জিত নয়, তাছাড়া আমার ভালোই লেগে। সময় হতে রূপা বলে, নিউ মিস তিশা চৌধুরীর আগমন। উঁচু হিলের খটখট আওয়াজ তুলে একজন শাড়ির কুচি ধরে হাঁটছেন। তনুজা রূপার কথার সাথে মিলল। হ্যাঁ, সত্যি দর্শনধারী। তনুজার পাশের বেঞ্চে বসা ছেলেটা লক্ষ্য করলে ছেলেটা হা করে ড্যাব ড্যাব করে তাকিয়েছে। তাদের মুখে পোকামাকড় মাছি তো ঢুকবে, সাথে অনায়াসে একটা লাড্ডু ঢুকে যেতে পারে। মধ্য দুপুর, মাথার উপর সূর্যিমা, কাঠ ফাটা রোদ। তনুজাকে নিতে আসছে ইভান। পরপর গাড়ি থেকে নেমে দাঁড়ায়। ইভানের দরজার উপর এক হাত রাখা, আর এক হাত প্যান্টের পকেটে ঢুকে রেখেছে। তনুজা জন্য অপেক্ষা করছে। সব কিছুতে দিদুনের বাড়াবাড়ি। একলা গেলে কি সমস্যা? এই রোদে ইভান দিদুনের উপর রাগ হচ্ছে। এখন তাকে এই মেয়েটার জন্য কলেজে সামনে অপেক্ষা করতে হবে। তনুজা তো বলেছিল ক্লাস সাধারণত এই টাইমে শেষ হয়। কই সে টাইম পেরিয়ে যাচ্ছে না, এদিকে তার দেখা নেই। রাস্তার পাশে টঙের
দোকানে বসে কয়েকটা ছেলে, তার মধ্যে একজনের হাতে গিটার। ছেলেগুলো কলেজে তা দেখে বোঝা যাচ্ছে। পরপর ভেসে উঠল, শুধু বলে দিও না রাতে আম্মু পাশে থাকে, ভাইয়া বারান্দাতে, কথা বলতে পারবো না, আমার কানে খবর আসে, কার সাথে খেয়ে কবে। গানের কথাগুলো শুনে হঠাৎ ইভানের তিশার কথা মনে পড়ল। কথাগুলো যদি সবার ক্ষেত্রে সত্যি হয়, তবে কারো কারো ক্ষেত্রে সত্যি হয়। এই কারোর মধ্যে ইভান নিজেকে খুঁজে নেয়। পুরনো কিছু কথা মনে পড়তে ইভান আনমনে তাচ্ছিল্য হাসে। তারপর দুই আঙ্গুলের কপালে ঘামের জমা ঘামটুকু মুছে ফেলে। এমন সময় গেট বরাবর তাকাতে তার নজরে যায় গায়ে পাতলা জর্জেট কলাপাতা রঙের শাড়ি, ঠোঁটে লাল লিপস্টিক, ব্রাউন কালারের চুলগুলো কাঁধের একপাশে দিয়ে একগাছি সামনে আনা। শাড়ির পাতলা হয় ধরুন, মেদহীন পেটটার সাথে নাভি দৃশ্যমান। ওটা তিশা নাকি চোখের ভ্রম? ঈশান বিড়বিড়ায়। পরপর তিশার নজরে যায় গাড়ির সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে থেকে ইভানের দিকে। ঘামমাত ক্লান্ত মুখটা খুব আকর্ষণীয় লাগছে। কপালে খোঁচা খোঁচা দাড়ির মতো বিন্দু বিন্দু ঘাম মুক্তোর মতো চকচক করছে। সেদিন জ্যামে থাকাকালীন তিশা ইভানকে দেখলো, ইভান দেখেনি। ইভানকে দেখে তিশা মনে মনে খুশি হয়। তিশা কপাল কুঁচকে বলল, ইভান? ইভান এখানে? ও কি করছে? ও জানলো কীভাবে আমি কি চট করে? ও নিশ্চয়ই জেনেছে আমি দেশে এসেছি। তবে কি আমার সাথে দেখা করার জন্য এখানে আসছে? ইভানকে আবার আমাকে ওর জীবনে ফিরে পেতে চায়। জানতাম জানতাম ইভান কখনো তনুজাকে মেনে নেবে না, যার চাপে পড়ে সে মেনে নিছে। আকাশ কুসুম ভেবে তিশার মন প্রাণ আনন্দে আত্মহারা হয়ে উঠল। তনুজা আর রূপা আসছিল। খানিকটা দূরত্বে থেকে ইভানকে দেখতে পায়। ইভানের দৃষ্টি অনুসরণ করে তনুজার নজর পড়ল তিশার দিকে। ইভান তিশার দিকে তাকিয়ে দেখে হঠাৎ তনুজার কেমন যেন ঠেকলো। তার অবচেতন মন সেকেন্ডেই ভেবে বসল, পুরুষ মানুষ হলো সুন্দরী পূজারী। আচমকা এমন ভাবনা নিজের মনস্পর্শে আছে। তনুজা নিজের উপর নিজে অবাক। লোকটা সুন্দরী একটা মেয়ের দিকে তাকিয়েছে, তাতে কি? ক্লাসে কতই ছেলে তো হাঁ করে তাকিয়ে ছিল মিসের দিকে। কই, তখন তো এরকম ভাবনা আসেনি। তার খারাপ লাগেনি, তাহলে এখন কেন? তার কোথাও একটা লাগছে। এই কেন? উত্তর তনুজার কাছে অজানা, হয়তো পবিত্র বন্ধনে আবদ্ধ সেই দেখে। প্রণয়ের বাঁধন পর্ব ৩, পুরো গল্প প্লেলিস্টে। ভিউ কম, জানি না কেমন হবে।